কষ্ট হচ্ছে? আমার সন্তানেরও হয়েছিল যখন লাথির আঘাতে ওর ছোট্ট শরীরটা ছটফট করেছিল, ঠিক এখানটায় আর ওখানটায়। কথা শেষ করার আগে প্রথম কোপটা বসালো রিচার্ড। এক লহমায় কাদের চামড়া ফেটে রক্তের ফোয়ারা ছুটল। দ্বিতীয় কোপ, তৃতীয় গণহারে কোপাতে থাকলো সে। চাপাতির ধারালো ধাতব ঠোঁট কাদের মাংস ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। রক্ত ঝরঝর করে গড়িয়ে পড়ছে মেঝেতে। ঘর জুড়ে কেবল রক্ত আর মাংসের পিণ্ড। নাক, চোখ, ঠোঁট, শরীরের প্রতিটা অংশ ক্ষতবিক্ষত হতে লাগলো। মাংসের টুকরো ছিটকে ছিটকে পড়ছে চারপাশে। বুক থেকে চাপাতির ঠোঁটের সাথে বেজে বেরিয়ে আসে নিকোটিনের ধোঁয়ায় পুড়ে ছাই হয়ে যাওয়া কলেজা। কাদেরের পতন হলো এভাবেই। যন্ত্রণার কালো গভীরে ডুবে গেল তার অস্তিত্ব। তবুও রিচার্ড এত সহজে থামার পাত্র নয়। সে কাদেরের বুক চিরে একে একে হৃৎপিণ্ড, কলেজা, লিভার, ফুসফুস বের করলো। তারপর সেগুলো নিখুঁত দক্ষতায় ছোট বাক্সে ভরে নিল। কাদেরের দ্বিখণ্ডিত মাথাটা ব্যাগে পুরে ফেললো বাক্সগুলোর সঙ্গে। শরীর এখনো রক্তের ভার, ক্লান্তি জমেছে গায়ে। টলতে টলতে ওয়াশরুমে ঢুকলো রিচার্ড। ঝর্ণা নিচে দাঁড়িয়ে ধুয়ে ফেললো নৃশংসতার সব চিহ্ন। কাঁধ থেকে রক্ত মুছে যেতেই আবারও ঝলমলে হয়ে উঠল তার বলিষ্ঠ কায়া। আয়নার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। চোখে মুখে বিধ্বস্ততার ছাপ। অনুভূতিহীন শূন্যতা জমে আছে তার দৃষ্টিতে। হঠাৎই এক থাবায় আয়নাটা চূর্ণ বিচূর্ণ করে ফেলল সে। আমার রূপ গুণ সবই আছে, যেটা নেই সেটা হলো কপাল। তাকবীরের হাত থমকালো। বিহব্বিলিত হয়ে তাকালো এলিজাবেথের পানে। সেই অবিস্মরণীয় কালো রাতের পরে আজ 8 দিন। এলিজাবেথ এখনো আগের মতোই। এখনো সন্তান হারানোর শোক কাটিয়ে উঠতে পারেনি। শরীরের অবস্থা কিছুটা সহনীয় হলেও হৃদয় ভেঙে খণ্ড দ্বিখণ্ডিত। তাকবীর ফোঁস নিঃশ্বাস ফেলে কমলার খোসা ছাড়িয়ে এলিজাবেথের মুখের সামনে ধরল। বাকিগুলো মতো এটাও ছুঁড়ে ফেলে দিল মৃতপ্রায় মেয়েটা। এভাবে আর কতদিন? মুখে কিছু তুলবে না? মারা যাবে তো। অন্তত আত্মহত্যা নামক মহাপাপ তো হবে না। জানালা দিয়ে এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে নিস্তেশ্বরে আওড়ালো এলিজাবেথ। তাকবীর নিমেষহীন দীর্ঘক্ষণ চেয়ে থাকলো এলিজাবেথের বিবর্ণ মুখাবয়বে। কবুতরের মতো মকমলে গড়নে আর সে উজ্জ্বলতা নেই। হাড্ডির সাথে মিশে চামড়া। উনি তো আমাকে সবসময় চোখে দেখে রাখলো, তাহলে সেদিন কেন এলো না সে? কোথায় ছিল তার লোকজন? এই 8 দিনে এলিজাবেথ এই প্রশ্ন অজস্রবার করেছে তাকবীরকে। প্রতিবারই সে এড়িয়ে গেলেও আস্থা করল না। মলিন স্বরে বলল, সেদিন শুধু রিচার্ডের লোকজন না, আমার লোকজনও ছিল তোমার চাচার বাড়ির আশেপাশে, জালের মতো বিছানো। তবে কাদের সবাইকে আগেই সরিয়ে দিয়েছিল। ভাগ্য কিংবা পরিস্থিতি কিছুই তোমার সান্নিধ্যে সেদিন ছিল না এলোকেশী। মুচড়ে যাওয়া এক অনুভূতি বুকের মাঝখান দিয়ে বয়ে গেল। জমিয়ে রাখা অশ্রুকণা নিদারুণ গড়িয়ে পড়ল। এলিজাবেথ বিষাদময় কণ্ঠে বলল, তাও লোকটা কেন এলো না তার সন্তানকে বাঁচাতে? এটা একাই 100 জনকে মেরে ফেলতে পারে। তবে কি সে পাপী বলে কি পবিত্র সত্তাকে বাঁচাতে আসেনি ইচ্ছে করে? তাকবীর নীরবে মাথা নুয়ে ফেলল। ধীরে ধীরে কান্নার তোড় বাড়তে থাকে এলিজাবেথের। হাঁপাতে শুরু করলো। তাকে জবাব দিতেই হবে। কেন সে বাঁচালো না আমার সন্তানকে? কেন এলো না সে? লোকটা কোথায়? এখনো আসছে না কেন? তাকবীর জড়তা সংকোচ কাটিয়ে দুকদম এগিয়ে গেল। ধাতস্থ গলায় শুধালো, এলোকেশী, প্লিজ শান্ত হও। হাঁটুতে মুখ গুজে নির্বাক কাঁদছে এলিজাবেথ। অস্ত্রগুলো শুকিয়ে আসলেও বুকের ভেতর ঝড়ের তাণ্ডব থামেনি। 3 দিন পরই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়, কিন্তু এলিজাবেথ নড়েনি। একই শর্ত, বারবার রিচার্ডকে আসতে হবে। তাকে উত্তর দিতে হবে, তবেই ফিরবে, নইলে নয়। গত 8 দিন ধরে তাকবীর নীরবে সহ্য করেছে এলিজাবেথের সকল উন্মাদনা। কিছুক্ষণ পরপরই ছটফট করে উঠত। জিনিসপত্র ছুঁড়ে ফেলত চারপাশে। কখনো তাকবীরের গায়ের দিকেও, কখনো নিজের দিকেই। একবার কাচের টুকরো মাথায় লাগলেও তাকবীর কিছু বলেনি, নীরবে ক্ষতটা আড়াল করেছে। হঠাৎ তাকবীরের ফোন বেজে উঠল। তাকবীর একবার চেয়ে দেখলো এলিজাবেথের দিকে শূন্য দৃষ্টি, ভেজা চোখ, তীব্র অথচ নির্বাক আকুতি। অতঃপর ফিনফিনে পাঞ্জাবির পকেটে ফোন রেখে পেছন ফিরে হাঁটল। খলনায়ক থেকে মহানায়ক হতে চেয়ে নিঃশেষ হয়ে যাবেন আপনি। তার চেয়ে ভালো নতুন কাউকে জীবনে ঠাঁই দিন। তাকবীর থমকে দাঁড়ালো, তবে পেছনে ফিরল না। ঠোঁটে হালকা হাসি ফুটে ওঠে। নরম অথচ অনড় কণ্ঠে বলল, বিয়োগের ভয়ে যোগ করি না। বলে সাথে সাথে চলে গেল সে। তার সঙ্গেই যেন আলোটাও মিলিয়ে গেল ছোট্ট কেবিন থেকে। এলিজাবেথ ছাপিয়ে পড়ে বিছানার সব বালিশ ছুঁড়ে ফেলতে লাগলো। তার কণ্ঠ রোধ করা কান্না বিদীর্ণ করে দিল ঘরকে। আমি তো উপরওয়ালার কাছে দুনিয়াতেই নরকের শাস্তি চাইনি, তবে কেন? কেন আমার কোল খালি করে দিলে?
এলিজাবেথ ভালো নেই, এমন ভালো নেই যে বুকের ভেতর কেবল শূন্যতা আর দহন। অভাগীর ভেতরের জ্বলন্ত আভা ধীরে ধীরে ছাই করে দিচ্ছে সমস্ত অস্তিত্ব। কণ্ঠ দিয়ে শব্দ বের হয় না, তবুও ভাঙা গলায় চেঁচিয়ে ওঠে সে, যেন কোনো এক মহাশূন্যে বারবার প্রতিধ্বনি ফেলে যায় তার আর্তনাদ। চোখের সামনে ভাসে একরত্তি পায়ের ছোটাছুটি, বাচ্চার খিলখিল হাসি আর কান্নার মিশেলে তৈরি এক করুণ সিম্ফনি, যা বাস্তব নয় তবু তার চেতনায় ক্রমাগত বাজতে থাকে। হাতে ফোন খুঁজে পায় এলিজাবেথ। অসংলগ্ন হাতে কিবোর্ডে আঘাত করতে থাকে উন্মদানার মতো। চোখের সামনে সব ঝাপসা, হাত কাঁপছে। তবুও লিখে পাঠায় মায়াজাল নামক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে, আপনি চাইলে সব হতো, আমাদের প্রেম হতো, সংসার হতো, ঘর হতো, কিন্তু আপনি চাইলেন না। মেসেজ সেন্ড হলেও কোনায় সেই কাঙ্ক্ষিত দুটো চিহ্ন ওঠে না। এই 8 দিন ধরে শত শত মেসেজ পাঠিয়েছে এলিজাবেথ রিচার্ডকে, অথচ ওপাশ থেকে নিঃসেম নীরবতা। প্রতিবারই সে অপেক্ষায় থাকে, হয়তো এবার, কিন্তু প্রতিবারই উত্তরহীন শূন্যতা গিলে খায় ওকে। এলিজাবেথ এক ঝটকায় ফোন ছুড়ে দেয় দেয়ালের দিকে। প্রতিধ্বনির মতো ফোনের ভাঙা আওয়াজ ফিরে আসে তার কান পেরিয়ে হৃদয় পর্যন্ত। দেয়ালে মাথা টুকে হাউমাউ করে কাঁদতে থাকে। এ যেন ক্ষুদ্র প্রচেষ্টা কান্নায় সাড়া জাগাতে পারে রিচার্ডের নির্লিপ্ত আত্মায়। এলিজাবেথ একা নয়, তার পাগলামের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল তাকবীর। বাইরে থেকে সে দেখছিল, অনুভব করছিল দুঃসহ যন্ত্রণা। এলিজাবেথকে একা ফেলে যেতে পারে না তাকবীর, আবার কাছে গিয়েও কিছু বলতে পারছিল না। তার ভেতরে ভয় যদি এলিজাবেথ আর ফিরে না আসে বাস্তবতায়। তাই তো সে পর্যন্ত 4 জন সাইকোলজিস্টের শরণাপন্ন হয়েছে। 2 জন নার্স ছুটে আসে কক্ষে। এলিজাবেথ দস্তাদস্তি করতে থাকে, তাদের বাধা ভাঙতে চায় এই বদ্ধঘর, এই নির্মম বাস্তবতা থেকে ছিটকে পড়তে। কিন্তু নার্সদের শক্ত হাতে ধরা পড়ে যায় সে। এক মুহূর্তের জন্য সবকিছু স্তব্ধ হয়ে যায়, তারপর হালকা চক্রাকার ব্যথা অনুভব হয় বাহুতে। ইনজেকশনের ওষুধ ধীরে ধীরে দখল দিতে থাকে তার শরীরের উপর। শরীর স্থবির হয়ে আসে, চোখ দুটো মনের ভারে বন্ধ হতে থাকে। শুধু একটা শূন্যতা ঘিরে ধরে এলিজাবেথকে। সাদা বেড়ে নিস্তেজ হয়ে পড়ে থাকে। গাড়ি ছুটে চলেছে দিয়াবাড়ির উদ্দেশ্যে। রিয়ান নির্বিঘ্নে ড্রাইভ করছে, পাশে বসে তাকবীর ফোনে দেশের আপডেট দেখছিল। হঠাৎই তার চেহারা কঠোর হয়ে উঠল, চোখে জ্বলল তীব্র ক্ষোভ। ফোনটা একপাশে ছুঁড়ে ফেলে রাগে ফুঁসতে লাগলো। দেশে এসব কি শুরু হয়েছে? প্রশাসন কার বাল চাটছে? রিয়ান নির্বিকার ভঙ্গিতে স্টিয়ারিং ধরে রেখে বলল, জনগণ দিয়ে স্বার্থ উদ্ধার, এখন আর তাদের নিরাপত্তা নিয়ে সরকারের মাথা ব্যথা হবে কেন? তাকবীর ক্ষিপ্ত দৃষ্টিতে রিয়ানের দিকে তাকালো। তাহলে বসে থাকবো? রিয়ান গতি না কমিয়ে শান্ত স্বরে বলল, বসে থাকার জন্য তো জন্ম হয়নি, তাই না? তাকবীর গভীর নিঃশ্বাস ফেল, ফোনটা শক্ত করে ধরল। তাহলে খেলা হবে। থেমে শক্ত নীতিমালা দণ্ডায়মান কণ্ঠে বলল, আজ থেকে আমার প্রতিটি কর্মী রাজপথে থাকবে। সাইবার টিমের সাথে যোগাযোগ কর, ওরা দ্রুত কাজ শুরু করুক। দল মতো নির্বিশেষে সমস্ত রাজনৈতিক গোষ্ঠীর কিছু চক্র শনাক্ত করলেই আসল ষড়যন্ত্র উন্মোচিত হবে। ধর্ষণ ও ডাকাতির মতো অপরাধ হঠাৎ করে মহামারীর মতো ছড়িয়ে পড়তে পারে না। এটা সোশ্যাল মিডিয়ার গা ভাসানো কোনো ট্রেড না। এর পিছনে অবশ্যই সুসংগঠিত রাজনৈতিক যোগসূত্র আছে। আমরা ন্যায় বিচারের প্রতিশ্রুতি নিয়ে এগোবো। কোনো ষড়যন্ত্রকারীর জায়গা এই দেশে নেই। রিয়ানের ওষ্ঠপুটে উপহাসের হাসি ফুটে উঠল, চোখে চিরচেনা ব্যঙ্গ। তার বিরক্তির স্বরে স্পষ্ট সে মোটেও তাকবীরের পদত্যাগে সন্তুষ্ট নয়। গদি ছেড়ে দিয়েছেন, এখন এত দেশের কথা ভেবে লাভ কি? তাকবীর গভীর নিঃশ্বাস ফেলল, গলায় দৃঢ়তা স্পষ্ট। গদি ছাড়লেও ব্যক্তিত্ব রক্তে বহমান। রাজনীতি করেছি আদর্শের তাড়নায়, ক্ষমতার লোভে নয়। আমার লোকায়িত ব্যক্তির কখনো আমার দায়িত্বে পথে বাধা হয়নি। দেশকে আরাজকাতার হতে ছেড়ে দেব না। যারা ষড়যন্ত্রের অন্ধকারে লুকিয়ে আছে তাদের একে একে টেনে বের করব। প্রত্যেক অপরাধীর অবস্থান আমার নজরে। আমি নিশ্চিত করব কেউ ন্যায়ের শাসন থেকে পালাতে না পারে। এক মায়ের আহাজারি। আমার মেয়ে ধরে নিয়ে যাইতেছেন। আমি বলছি, বাবা, আমার হাফেজ মেয়ে পর্দা করে, জীবন ভিক্ষা দাও। ওরা বলে বাইরে হয়ে বাড়ি থেকেই চুপচাপ। ওরা রুমে নিয়ে দরজা লাগাই দিছে। এই বাংলাদেশটা আশা করি নাই। ছোটবেলায় থেকে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই কবিতাটি পড়েছি। মাদকের ধোঁয়ায় ঢেকে গেছে চারপাশ। ঘন কুয়াশার মতো জমাট বেঁধেছে লাল রোশনাই লাইটের নিচে। ক্যারাম বোর্ডের তলে ছড়িয়েছে অসংখ্য আধপোড়া সিগারেট। সময়ের সঙ্গে নির্বিকার ভাবে নিভে যায় একের পর এক।
বখাটে আড্ডাখানায় প্রতিধ্বনিত হচ্ছে অশ্রাব্য শব্দ। গালির স্রোতে মিশে গেছে সকলের স্বাভাবিক বাক্যলাপ। কি স্বচ্ছন্দ ভঙ্গিতে তারা একে অপরের সঙ্গে কথা বলে যেন নিষিদ্ধ ভাষায় এখানে প্রচলিত নিয়ম। শালা মাল খাইয়া কি টাল হইয়া খেলার তাল হারায় ফেলতাছ নাকি রে? আজ হারলে তোর বইন আমার। মাঙ্গের নাতি, সাবধানে কথাবার্তা কবি। কে হবে? নিজেরটা নিয়ে কইলে এত ফসকা পড়ে যায় কেন শৈলে? খাঙ্কির পুত, আমার বোন কি রাস্তার মাগিগো মতো পদ্মা করে না? আমার বোন 5 ওয়াক্ত নামাজ পড়ে ডেইলি। তোর বোন সতী সাবিত্রী আর মানুষের বোন রাস্তার মাগি? দেখ, মেজাজ খারাপ করবে না কয়ে দিলাম। কি করবি রে তুই? কার লগে ভাব দেখাস? দুজন যখন ঝগড়ার পর্যায়ে চলে যায় তখন পাশের একজন বাধা দিল তাদের। এই, তোরা কি এখন নিজেরা নিজেরা ঝগড়া করবি নাকি? তাদের মধ্যে চতুর্থ জন নির্ভীক হাসছে, এনজয় করছিল ওদের বিবাদ। ঘুটঘুটে কালো ছেলেটা চোখ রাগে দিকি দিকি করছে। বোন নিয়ে কথা শুনে মাটি ফাটিয়ে গর্জে উঠল সে। এই মাগির পুতকে ক সীমানে থেকে কথা কইতে, নাইলে কায়েত করেলাম কিন্তু। বিপরীত পাশের ছেলেটা মুখ খুলতেই এক প্রচণ্ড অট্টহাসিতে কেঁপে উঠল চারপাশ। ভারী বিকট কাঁপন ধরানো সে হাসি যেন শীতল নিঃশ্বাস ফেলে গেল মেরুদণ্ড বেয়ে। আধো অন্ধকার ঘরটা মুহূর্তে আরো সংকুচিত হয়ে এলো। চারিদিকে তাকিয়ে হাসির উৎস খুঁজতে লাগলো তারা। গোদাম ঘরের শাটারের নিচের ফাঁক দিয়ে ফিল্টার হওয়া আবছা আলোয় স্পষ্ট হলো শাটারের নিচে অন্ধকারের গাঢ় ছাওয়া নড়ে উঠছে। কে ওখানে? কক্ষের স্থিরতাকে ভেঙে কোনো এক অনুচ্চ স্বরে উত্তর এলো। হারকিউলিস। নামটি উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে যেন ঘরের উষ্ণতাও নিঃশেষ হয়ে গেল। দম বন্ধ হয়ে আসতে লাগলো তাদের। আতঙ্কের স্রোত ছুঁয়ে নামলো শির দাঁড়াবে। কাপা গলায় একজনে সাহস করে বলল, মানে? তোদের পাপের জম। আতঙ্কিত চোখগুলো একে অপরের দিকে চাওয়াচাই করলো। বনের রাজা প্রথমে আড়াল থেকেই শিকার বাছাই করে, তারপর ঝাঁপিয়ে পড়ে। আমি বেছে নিয়েছি আমার শিকার। এবার হবে ভোজনের পালা। গলায় কর্কশ শব্দে শাটার উঠে যায় ধীরে ধীরে। ধোঁয়াটে আলোয় এক দীর্ঘদেহী পুরুষ শটান দাঁড়িয়ে। তার মুখ অন্ধকারে ঢাকা, শুধু হাতে ধরা অস্ত্রের ধাতব ঝলক দেখা যায়। শিকারদের পলায়নের পথ রুদ্ধ। চার ছেলে এই মুহূর্তের জন্য স্তব্ধ। দাঁড়িয়ে আছে পাপীদের জম, আরেক বিশুদ্ধ পাপী। সকলের চোখে মুখে আতঙ্কের দাবানল ছড়িয়ে পড়ে। পালানোর চেষ্টা করলে মরতে হবে, আর দাঁড়িয়ে থাকলে একজন দৌড় দিল। ঠাস! প্রথমজন ধপাস করে পড়ে যায়। বাকিরা পেছন ফেরার আগে ঠাস ঠাস ঠাস। তিনটি দেহ আশ্রে পড়ে রক্তাক্ত মেঝেতে। নিস্তব্ধতা নেমে আসে। ঘন কুয়াশার ভেতর থেকে শিকারী ধীর পায়ে সামনে এগিয়ে আসে। তার জুতার নিচে রক্ত ছিটকে পড়ে। নিস্তব্ধতার মাঝেও তার পদক্ষেপে প্রতিধ্বনিত হয় প্রতিশোধের সুর। রাত, শহরের এক পরিত্যক্ত রাস্তা। একটি কালো জিপ অন্ধকার চিরে ছুটে চলছে। ইঞ্জিনের গর্জনাও মৃত্যুর সঙ্গীত। পেছনের বাম্পারে বাঁধা দড়িগুলো টানটান হয়ে আছে। দড়ির শেষ প্রান্তে ঝুলছে 4টি মাথা। রক্তস্নাত নীরব শূন্য দৃষ্টিতে ঝুলে থাকা এক একটি মুন্ড। নগ্ন ছিন্ন ভিন্ন 4টি দেহ পিচের রাস্তায় লুটিয়ে পড়ে আছে। গাড়ির গতির সাথে সাথে তাদের চামড়া ছিঁড়ে যাচ্ছে। হাড় ঘষতে যাচ্ছে রুক্ষ পিচের উপর। ফ্যাকাশে মাংস খুলে খুলে পড়ছে রাস্তায়। পেছনে রেখে যাচ্ছে লালচে ধূসর এক বিভীষিকাময় পথচিহ্ন। বস্তির দিকে ধেয়ে যাচ্ছে জিপ, মৃত্যুর বার্তা নিয়ে। সকালের প্রথম আলো ফোটার আগেই বস্তির মানুষ কাজে বের হয়। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে শুরু হয় দৈনন্দিন জীবনযুদ্ধ। পাবলিক টিউবওয়েলের সামনে লম্বা লাইন লাগে। কলসির পর কলসি ভরে মানুষ ছুটে যায় ঘরে ফেরার তাড়া নিয়ে। এক মহিলা ঠিক তেমনই জলভর্তি কলসি নিয়ে ফিরছিলেন। হঠাৎ এক ঘোরের সামনে চোখ আটকে গেল তার। মুহূর্তে হাত ফসকে কলসিটা মাটিতে পড়ল। ভাঙার শব্দের সঙ্গে মিলিয়ে চিৎকার বেরিয়ে এলো তার মুখ থেকে। সেই চিৎকারে ছুটে এলো আশেপাশের সবাই। একটা ঘরের সামনে পড়ে আছে 4টা লাশ, ছিন্ন ভিন্ন, বিকৃত, রক্তমাখা। কোনো শরীরে এক টুকরো কাপড়ও নেই, অথচ দৃষ্টিটা পোশাকহীনতার জন্য নয়, অন্য কিছুর জন্য আটকে গেল সবার। 4 জনেরই পুরুষাঙ্গ কেটে ফেলা হয়েছে। লাশগুলো উপর করে রাখা, তাই মুখ দেখা যাচ্ছে না। কিন্তু পিঠের অংশ এমনভাবে ক্ষতবিক্ষত যে মনে হচ্ছে গোস্ত ছিঁড়ে ছিঁড়ে তুলে নেওয়া হয়েছে। সবার চিৎকার চেঁচামেচিতে ঘর থেকে বেরিয়ে এলো সেই মা, যার আহাজারি গত কয়েকদিন সোশ্যাল মিডিয়া ভাসিয়ে নিয়েছিল। এই লাশগুলো তার ঘরের সামনেই ফেলে রাখা হয়েছে। একজন পুরুষ সাহস করে একটা লাশ পা দিয়ে সোজা করতেই ভয়ে ছিটকে সরে গেল সকলে। মুখ দেখার পর শেয়ার উঠল পুরো বস্তিবাসী। চোখ উপড়ে ফেলা হয়েছে, ঠোঁট ছিঁড়ে দেওয়া, গালের মাংস ফালা ফালা করে কাটা, শরীরের চামড়া
চামড়া কোথাও ধারালো কিছু দিয়ে খোঁচানো, কোথাও আগুনে পোড়ানো। চামড়ার ফাঁকা অংশ থেকে গলগল করে ফেনা উঠছে। শরীরের ভেতর কিছু একটার বিক্রিয়া এখনো চলছে তখনও। চারদিকে স্তব্ধ হয়ে গেল মুহূর্তের জন্য। কেউ বমি করলো, কেউ চোখ ফিরিয়ে নিল, কিন্তু শুধু একজনের চোখে আগুন জ্বলল, সেই মা। এদের সে চিনতে দেরি করলো না। ওরা সেই জানোয়ার যারা তার ছোট্ট হাফেজা মেয়েটাকে ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণ করেছিল। কোনো বিচার হয়নি, হবে না। মা মাটিতে তাকালেন, কিছু একটা খুঁজলেন। হঠাৎই উঠে নিয়ে নিলেন একটা কাঠ, ঝাঁপিয়ে পড়লেন লাশগুলোর ওপর। একের পর এক আঘাত, প্রতিটা আঘাতে যেন নিজের দগদগে ক্ষত মেটাচ্ছেন। বস্তির লোকজনও থেমে থাকলো না, একসঙ্গে ঝাঁপিয়ে পড়লো। হাতের কাছে যা পেল তাই দিয়ে ভারী করে দিল প্রতিশোধের ভার। বেশিক্ষণ লাগলো না মাটির সাথে মিশিয়ে দিতে। কেরোসিন ঢালা হলো, আগুন ধরানো হলো। আগুনের শিখায় গলে যেতে লাগলো বিকৃত মুখগুলো। মা বসে পড়লেন সে আগুনের সামনেই, কাঁদতে লাগলেন অঝরে। আর ঠিক তখনই আকাশ ভেঙে বৃষ্টি নামলো। বৃষ্টিরা ধারা ধুয়ে দিল সব পুড়ে যাওয়া ছাই। প্রকৃতি যেন নীরবে জানিয়ে দিল শুভেচ্ছা সে নিজেই দিয়ে গেল। হঠাৎ সোশ্যাল মিডিয়ার ফিড জুড়ে এক রহস্যময় পেজ ঘুরে বেড়াচ্ছে। কয়েক মুহূর্তের ব্যবধানে ফলোয়ার্স মিলিয়ন ছাড়িয়ে যায়, অথচ সেখানে নেই একটিও পোস্ট। তবুও মানুষ হুমড়ি খেয়ে পড়ছে ফলো দিতে। শুধু কি নামের জন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো অদৃশ্য প্রতিশোধের প্রতিধ্বনি? হারকিউলিস একটি ভেরিফাইড পেজ, হঠাৎ করে আলোচনার কেন্দ্রবিন্দু। রক্তলাল প্রোফাইলের মাঝে জলজল করছে মাত্র একটাই বাক্য, টেক জাস্টিস ইনটু ইয়োর ওন হ্যান্ডস। তাহলে কি হারকিউলিস ফিরে এসেছে? কমেন্ট সেকশনে বয়ে যাচ্ছে জনতার স্রোত। শুষ্ক হতাশাগ্রস্ত হৃদয়ে যেন দমকা হাওয়া লাগলো। কেউ লিখছে এই সমাজের ঘুণ পোকাদের জন্য অপেক্ষা করছে। কেউ বলছে বিচার নেই যেখানে, সেখানে প্রতিশোধই একমাত্র পথ। অন্ধকারে একটা ঝড় উঠে আসছে। এটা কি ন্যায় বিচারের, নাকি নরকের আগুনের? হাজারো রক্তগরম কমেন্টের মাঝে কিছু লেখা ছিল যা বাকিদের চেয়ে আলাদা। দৃষ্টান্ত, সোয়াট অফিসার তাকুয়ার কমেন্টটাই সবচেয়ে বেশি নজর কাড়ল। নারী তুমি আগুন হয়ে জ্বলে ওঠে রোষে, ধর্ষকের হাত এবার পুড়বে তোমার চোখের ছোলে। ভয় নয় এবার প্রতিরোধ, রুখে দাও শক্ত হাতে, আর নয় নীরবতাই। প্রতিবাদ হোক রক্তের পথে, বদনামের ভয়ে লুকিয়ে থেকে অন্যদেরও ক্ষতির মুখে ঠেলে দিও না। অন্যায় যখন ন্যায়কে দমিয়ে রাখে, তখন সামনে এসে দাঁড়ানোই সত্যিকারের যোদ্ধা। আমি সাহায্য করব সকল বোনেদের যারা যে কোনোভাবে লাঞ্ছনার শিকার হয়েছে। আমার সাথে যোগাযোগ করো, আমি তোমার পাশে আছি সুবিচারের জন্য। এই লড়াই শুধু একটা মানুষের নয়, একটা সমাজের, নারীর ইজ্জতের লড়াই। তোমাদের জন্য একটা সুস্থ পরিবেশ নিশ্চিত করতে আমি বিষয়টাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে চাই, কিন্তু একা পারবো না। তাই এগিয়ে আসো বাঘিনীরা, আমাকে সাহায্য করো, তোমরা নিরাপদ হও। এই কমেন্টের পর থেকে পোস্টের নিচে যেন নতুন উন্মাদনা ছড়িয়ে পড়ল। কেউ প্রশংসায় ভরিয়ে দিল, কেউ দ্বিধাগ্রস্তভাবে তাকিয়ে থাকলো স্ক্রিনের দিকে। হারকিউলিস কি সত্যি ফিরে এসেছে, নাকি এবার অন্য কোনো শক্তি তৈরি হচ্ছে? কমেন্ট সেকশনে যেন বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ছিল। পুরুষতন্ত্রের শিকলে বন্দি সমাজে এমন কথা কেউ ভাবতে পারত না, অথচ এখন এই কথাগুলোই লাখো মানুষ শেয়ার করছে, লাইক দিচ্ছে, সমর্থন জানাচ্ছে। একটা পরিচিত নাম, বেপরোয়া অশ্লীল পোশাকধারী লারা, সে নিজেও সরব হলো। হেই লেডিস, ইজ্জত রক্ষার জন্য হাতে চুরি নয় ছুরি ধরো। সেলফ প্রোটেকশনের জন্য অস্ত্র বা ট্রেনিং দরকার, ভয় পেও। ফিল ফ্রি, নক মি টু মাই অল সুইট হার্ট। তবে সবচেয়ে আলোচিত কমেন্টটি এলো এক আইনের মানুষের কাছ থেকে। অফিসার প্রেম লিখল, আমার মা বোনের ইজ্জত রক্ষার জন্য যদি আইনের পোশাক খুলতে হয় খুলবো। তোমার শক্তি তুমি নিজে, কেউ আসবে না তোমাকে বাঁচাতে। তাই নিজেকে রক্ষা করো, ঝরুক রক্ত, পতন হোক নরপশুর। আইনের আশায় বসে থেকো না। ভাই হিসেবে ডাকলে আমি থাকবো, তাহলে হয়তো আরো ভালোভাবে তোমাদের পাশে দাঁড়াতে পারবো। এই কথাগুলো যেন অনেকের ভেতরকার ভয় দূর করে দিল। সবচেয়ে শেষ ও গুরুতর কমেন্টটা ছিল সোয়াট টিম লিডার এরিকের। সে সরাসরি তার টিমের সদস্যদের নাম্বার দিয়ে দিল কমেন্টে বক্সে। আপনারা যেই প্রান্তে বিপদে পড়েন না কেন, এই নাম্বারগুলোতে কল করুন। কেউ এগিয়ে না গেলেও আমরা যাব আমাদের মা বোনের ইজ্জত রক্ষা করতে। সেখানে কোনো বাহুল্য শব্দ ছিল না, ছিল শুধু দায়িত্ববোধের প্রতিধ্বনি। সবশেষে সেই রহস্যময় হারকিউলিস প্রোফাইলটি শেয়ার করা হলো সাবেক সংসদ সদস্য তাকবির দাওয়ানের অফিসিয়াল রাজনৈতিক প্রোফাইলে। সব কমেন্ট, প্রতিক্রিয়া, উত্তাল অ্যাক্টিভিটি দেখে বাঁকা হেসে ফোনটা নামিয়ে রাখলো রিচার্ড। সে কাল রাতেই দেশে ফিরেছে। ফোনটা পকেটে ঢুকিয়েই উঠে দাঁড়ালো। গাড়ির চাবি তুলে নিয়ে বেরিয়ে পড়লো নিশ্চুপ কিন্তু লক্ষ্য স্থির।
বিদ্যুতের স্নাউ জ্বালানো স্পর্শে বারবার ছটফট করে উঠছে ভিক্টরের শরীর। চেয়ারের সাথে বাঁধা হাতে পেঁচানো ইলেকট্রনিক তারের শিকল, প্রতি স্পন্দনে মাংসপেশি কুঁকড়ে উঠছে, চোয়ালে শিরা ফুলে উঠেছে। তবু একটু নতি স্বীকার করছে না ভিক্টর। তাকবীর ঠান্ডা দৃষ্টি মেলে বসে আছে পায়ের উপর পা তুলে, চোখে অনড় নিষ্ঠুরতা, যেন শিকারী তার আহত শিকারের শেষ আর্তনাদ উপভোগ করছে। দেখুন অফিসার, আমি আইন মানি না। আইন আমার কাছে চরম উপহাস। আমাকে এর চেয়ে বেশি কঠোর হতে বাধ্য করবেন না। ইউ আর জাস্ট আ পিস অফ শিট। চিবিয়ে চিবিয়ে বলে ঘৃণার একদলা থুতু ছুড়ে দেয় তাকবীরের মুখে। তাকবীরের চোয়াল শক্ত হয়ে যায় মুহূর্তেই, চোখে দাউ দাউ করে ওঠে নিঃশব্দ অগ্নি। রক্তিম চোখ ফেরায় রেয়ানের দিকে। রেয়ান বিন্দুমাত্র বিলম্ব না করে রিমোটের বোতামে চাপ দেয়। মুহূর্তে বিদ্যুতের প্রবাহে ভিক্টরের দেহ তিরিং বিড়িং করে কেঁপে ওঠে, পেশিগুলো অসহায় যন্ত্রণায় মোচড় খায়। বাতাসে পোড়া চামড়ার গন্ধ ছড়িয়ে পড়ে। তবুও ভিক্টরের ঠোঁটের কোণে একরাশ উপহাস খেলা করে। সত্যি করে বল, তোদের বাংলাদেশে কে আনিয়েছে? কি জন্য এভাবে পড়ে আছিস আমার পিছনে? ভিক্টরের চোখের কোণে স্পষ্ট যন্ত্রণা, তবুও কণ্ঠে তার ছেলের রেখা স্পষ্ট। বিদ্যুতের ঝটকায় শরীর ছটফট করলেও আত্মবিশ্বাসে একচুল টলেনি। আমাদের বস জানলে তোকে জিন্দা দাফন করবে। তোর পতনের সময় হয়ে গিয়েছে। তাকবীর শব্দ করে হেসে উঠল। হাসির কম্পনে দেহ সামান্য কেঁপে উঠল, চোখে নিষ্ঠুর জ্যোতি জলজল করছে। তোর বস বেঁচে থাকলে তো আমার কবর খুঁড়বে। দুঃখের বিষয়, এবার আমার হাতেই ওর কবর খোঁড়ার পালা। এসব বলে তুই আমাকে ভয় দেখাতে পারবি না। তাকবীর এক লাফে ঝাঁপিয়ে পড়ল ভিক্টরের উপর। ওর উপর হাঁটু চেপে ধরে ফিসফিস করে বলল, তোর চোখে যদি আমার জন্য ভয়ই না দেখি, তো তোকে রেখে আমি কি করব? ভিক্টর কিছু বলার আগেই তাকবীর পকেট থেকে পিস্তল বের করে ওর কপালে ঠিক মাঝখানে চেপে ধরল। এক নিমেষে বিস্ফোরণের মতো শব্দ ছড়িয়ে পড়ল ঘর জুড়ে। গুলির তীব্র ঝাঁস মস্তিষ্ক ভেদ করে পেছন দিয়ে বেরিয়ে গেল। দেয়ালে ছিটকে পড়ল রক্ত আর ভেসে যাওয়ার টুকরো টুকরো ভাবনাগুলো। ভিক্টরের দেহ ধপ করে মাটিতে লুটিয়ে পড়ে। তারপরে তাকবীরের চোখে কোনো তৃপ্তি নেই। ভিক্টরের নিথর শরীর ধপ করে মাটিতে পড়তেই ওর ঠোঁট কাঁপল, চোখ আগুনের মতো জ্বলছিল। বিস্ফোরণের মতো রক্ত ছিটকে এসে ওর মুখে লাগলো, উষ্ণ ধোয়াটা রক্ত। তবু তাকবীর একটুও পিছালো না, বরং এক হাঁটু গেড়ে বসে ভিক্টরের রক্তাক্ত মুখটা দুহাতে ধরে হিসহিস করে বলল, এত সহজে চলে গেলি? ভয় পেলি না একটু? বেচারা। কিন্তু মিতেরা আর জবাব দেয় না। তাকবীর ধীরে সুস্থে উঠে দাঁড়ালো। ওর হাতে ধরা অস্ত্রটা ধোঁয়া ছাড়ছিল তখনও, তবুও সেটাকে আরো শক্ত করে ধরল। বাতাসে এখনো বারুদের গন্ধ ভাসছে। মৃতদেহের আশেপাশে রক্তের কুয়াশা জমেছে। তবে তাকবীরের চোখে কেবলই শূন্যতা। সে এখনো ধরতে পারছে এরিকের আক্রোশের কারণ। কেসের জন্য কেউ এভাবে পেছনে উঠে পড়ে লাগে না। সেদিন এলিজাবেথের কাছে তাকবীরের কুকীর্তিগুলো আর কেউ না, এরিকই পাঠিয়েছিল। বস, এসব করে আদৌ কি কোনো লাভ হবে? তাকবীর ফাঁপা দৃষ্টিতে তাকালো রেয়ানের দিকে। জানি না কতটুকু লাভ হবে, তবে ওর চোখের অবিশ্বাস আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। জেনে বুঝে আগুনে পা দিয়েছেন আপনি। তাকবীর শব্দ করে হাঁটলো। গাড়ির চাবি আঙুলের ভেতর ঘূর্ণির মতো ঘূর্ণন তুলে সুর তুলে এগিয়ে গেল গাড়ির কাছে। আগুন জেনেও পুড়লাম আমি, দিলাম তাতে ঝাঁপ। তোর আমার প্রেম ছিল রে, বন্ধু ছিল, পুরোটাই পাপ। জঙ্গলের শ্বাসরুদ্ধকর নীরবতা ভেঙে গেছে। গণগণে ব্যথার দহন কষ্টে ইকবাল সাহেবের শরীর খিচিয়ে উঠছে। মুখে গুজে দেওয়া কাপড় চিৎকারকে গিলে নিচ্ছে। কেবল গলা দিয়ে বেরোচ্ছে ভীতিকর গোঙানি। রিচার্ডের চোখে উন্মত্ত জিঘাংসা, হাতে ধাতব চিমটি। এক এক করে লোম তুলে আনছে মাংস ছেড়ে। চামড়া নিচ থেকে তাজা রক্ত ঝরছে। উন্মুক্ত কোষ থেকে গলগলিয়ে বেরিয়ে আসছে জলধারা লাল স্রোত। লুকাস সামনে দাঁড়িয়ে ঠান্ডা হাসিতে দেখছে। ন্যাশো হাসতে হাসতে পিঞ্চারে গরম মোম তুলে আনলো। গরম মোমের আচ্ছাদনে ইকবাল সাহেবের ক্ষতবিক্ষত শরীর দাউ দাউ করে জ্বলছে। ধোয়া উঠছে পোড়া চামড়ার। নাকে এক অমানবিক উৎকট গন্ধ। চোখের পাতা কাঁপছে তীব্র যন্ত্রণায়, কিন্তু জল পড়ছে না, যেন চোখের সমস্ত জলও বাষ্প হয়ে উড়ে গেছে। রক্ত, মোম, পোড়া চামড়ায় নরকীয় সংমিশ্রণের মাঝে রিচার্ড লবণ মরিচ মেশানো তরল ঢেলে দেয়। মুহূর্তেই শরীর খিচকে উঠল। শীত দ্বারা বাকিয়ে যাবতীয় যন্ত্রণা সইতে চাইল ইকবাল সাহেব। তবে তার চেয়েও ভয়াবহ অপেক্ষা করছিল ব্লিচিং পাউডার। সাদা চূর্ণ ছড়িয়ে যাওয়া মাত্র
মাত্রই মাংস গলতে শুরু করে। দগদগে ক্ষত চ্যাপ্টা হয়ে যেতে লাগলো। রক্ত চামড়া মাংস একসাথে মিশে গিয়ে এক বিভৎস কাদায় পরিণত হলো। ইকবাল সাহেবের শরীরের ত্বক যেন আস্তে আস্তে ঝলসে গিয়ে খুলে পড়ছে, অস্থি স্পষ্ট হতে শুরু করেছে। কিন্তু মৃত্যু এখনো দূরে, মৃত্যু এখনো বিলাসিতা। আগুনের হালকা আলোয় ঝলসে উঠল রিচার্ডের ঠান্ডা নির্দয় চোখ। টকবকে পানিতে মাংসের টুকরোগুলো নড়ে চড়ে উঠছে। গাঢ় ধোঁয়া উঠে চারপাশে এক বিচিত্র উগ্র গন্ধ ছড়িয়ে দিচ্ছে। রক্ত, পোড়া চামড়া, সেদ্ধ মাংসের বিকট সংমিশ্রণে তৈরি হয়েছে। ইকবাল সাহেবের পা থেকে সাবধানে কাটা মাংসগুলোর দিকে তাকিয়ে রিচার্ডের চোখে এক ধরনের পৈশাচিক তৃপ্তি ফুটে উঠল। ছুরির নিখুঁত আঁচড়ে হাঁটুর নিচ থেকে সমস্ত মাংস ছিলে নিয়েছে সে। কেবল উন্মুক্ত হাড় দুটো চকচক করছে আগুনের আলোয়। তীব্র যন্ত্রণায় শিউরে উঠলেও ইকবাল সাহেব চিৎকার করতে পারেননি। মুখে তখনও গুজে দেওয়া ছিল কাপড়। শরীর শুরু চাপের মতো বাঁকাচ্ছে। সমুদ্র নীল চোখ ঠান্ডা দৃষ্টিতে তাদের দিকে তাকাতেই ন্যাশো লোকাস সেই ভাষাহীন প্রশ্নের উত্তর দিয়ে দিল মুহূর্তেই। ন্যাশো ইকবাল সাহেবের মুখ থেকে কাপড় সরাতেই লোকাস তার পেশিবহুল হাত দিয়ে লোকটা চোয়াল ছিন্ন ভিন্ন করে ফেলার মতো শক্ত করে ধরল। ইকবাল সাহেব তখনও বোঝার চেষ্টা করছেন এই বিভীষিকাময় মুহূর্তে আরও কি অপেক্ষা করছে তার জন্য। তারপর রিচার্ড ফুটন্ত পানির পাত্র থেকে এক টুকরো মাংস তুলল চপস্টিক দিয়ে। ধোয়া উঠছে। রসে ভেজা মাংসের টুকরোটা এখনো যেন জীবন্ত, শিরায় শিরায় পোড়া গন্ধ ছড়িয়ে দিচ্ছে। কোনো বাক্য বিনিময় ছাড়াই সে ফুটন্ত মাংস ইকবাল সাহেবের মুখের ভেতরে গুজে দিল। সঙ্গে সঙ্গে দগদগে যন্ত্রণায় দেহটা খিচিয়ে উঠল। জিভ পিউড়ে যেতে লাগলো। গালের ভেতরের মাংস লাল সাদা হয়ে ফুটতে লাগলো গরমে। জীবাণু দূরে থাক, ঠোঁট কাঁপছে, চোখ গড়িয়ে আসছে ফোটা ফোটা রক্তমাখা অস্ত্র। ফেলাও মুশকিল। লুকাস তার মুখ চেপে রেখেছে। কোনো শব্দ বেরোনোর সুযোগ নেই, গিলতেই হবে। ইকবাল সাহেব জানেন এই ছটফটানি, এই অগ্নিকুণ্ডের মতো জ্বালা চিরতরে শেষ করতে হলে গিলতেই হবে। কিন্তু কিভাবে? সেই গরম লাল স্রোত ঝরতে থাকা নিজের গতরের মাংস কিভাবে নামবে তার খাদ্যনালী দিয়ে? তবুও দীর্ঘতম এক যন্ত্রণার পর গিললেন তিনি। নিজের মাংস নিজের দেহের টুকরো গিলে ফেললেন। তাকে গিলিয়েই ছাড়ল নৃশংস মানব রিচার্ড কায়নাত। রিচার্ডের মুখে তখন এক পৈশাচিক হাসি, বিজয়ের হাসি, ক্ষমতার হাসি, নিষ্ঠুর আনন্দের হাসি। দেখেছ মানুষ নিজেকে কত সুন্দরভাবে উপভোগ করতে পারে। ন্যাশনাল লোকাস একসঙ্গে হেসে উঠল। জঙ্গলের নিরাপত্তা আর কেঁপে উঠল সেই বিকট অমানবিক হাসির প্রতিধ্বনিতে। লোকাস ছেড়ে দিল ইকবাল সাহেবের মুখ। সঙ্গে সঙ্গে গড়গড় করে বমি করতে থাকে ইকবাল সাহেব। গঙ্গাতে গঙ্গাতে বলল, বলছি সত্যটা। পৈশাচিক উন্মাদনার শীর্ণ হাসি ফুটল কালচে অধর কোণে। ইকবাল সাহেব কিছু বলতে চাচ্ছিল, তখনই পেছন থেকে একটা গুলি এসে তার মগজ ভেদ করে বেরোলো। সাথে সাথে মৃত্যুর কোলায় ঢলে পড়ল সে। শোনা গেল টায়ারের কর্কশ শব্দ। রিচার্ড বিদ্যুৎ বেগে বাইক নিয়ে ছুটে গেল গাড়ির পেছু পেছু। ন্যাশো লোকাস আর গেল না। লোকাসের মুখটা কেমন যেন ভার। ন্যাশো তার চোখের কোণ দিয়ে লক্ষ্য করল। ভুঁড়িতে একটা নরম গুঁতো মেরে বলল, কি হয়েছে লোকা? লোকাস চুপসানো গলায় বলল, আজকে আমার মন ভালো নেই। লোকটার মন ভালো নেই মানতে বলছে। মজা নিও না নেশো। আচ্ছা এবার বল তো কি হয়েছে? লোকাস একটা দীর্ঘশ্বাস ফেলল, যেন তার বুকে হাজার মন ওজন চেপে আছে। আমি বিয়ে করতে চাই, তাও বসের আগে। করো, কে আটকাচ্ছে? পাত্রী তো রেডি। পাত্রী নিয়েই তো সমস্যা। কি সমস্যা? লোকাস চোখ নিচে নামিয়ে বলল, দুজনেই কালো, তাহলে বাচ্চারাও তো কালো হবে। ওদের কথা ভেবে আমি রাতে ঘুমোতে পারছি না। ন্যাশো এক মুহূর্ত চুপ থেকে চাপা হেসে বলল, তুমি চাইলে আমি তোমাকে কিছু হোয়াইট অনিং ক্রিম সাজেস্ট করতে পারি। ধ্যাত, এসব কিছুতে হবে না। কেন? বাবা হিসেবে আমাকে আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে আগে। ন্যাশো কপাল চাপড়ে বলল, এখনো বিয়ে করতে পারলে না? ওদিকে বাচ্চার ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়ে গেছো। আমার বউয়ের চিন্তা ভাবনাও ছাড়িয়ে গিয়েছো তুমি। লুকাস কোনো জবাব দিল না। মুখ গোমরা করে বসে রইল, যেন গোটা দুনিয়ার মান অভিমান একাশে বয়ে বেড়াচ্ছে। অমাবস্যায় আর কালরাত্রি নেমেছে। ন্যাশো ঠোঁট কামড়ে দুষ্টু হাসি দিয়ে হুট করে লোকাসের ঘাড়ে ঝাঁপিয়ে পড়ল। বলল, তোমার জন্য একটা গান গাইতে ইচ্ছে করছে। লুকাস ভুরু কুচকে তাকালো। কি গান? ন্যাশো গলা খাকারি দিয়ে গম্ভীরভাবে শুরু করলো, বিয়া সাদি খোদার হাতে, খোদার হুকুম লড়ে না। খোদা যারে কলম মারে, সে কলম আর ভাঙে না। যার বউগা কালা, কালারে কালা, কালারে কালা, যার বউডা কালা, তারই কপাল ভালা গো। রাস্তাঘাটে চলতে ফিরতে কারো নজর লাগে না।
গান শেষ করেই নেশো বিদ্যুৎ গতিতে দৌড় লাগালো। লুকাস মুহূর্তের জন্য বোবা হয়ে রইল। পরপরই মাটি থেকে একটা আধপোড়া কাঠ তুলে নিয়ে গর্জন করলো। নেশো, দাঁড়াও, তোমার খবর আছে। নেশো হাসতে হাসতে দৌড়াচ্ছে, পেছনে লুকাস ধাওয়া করছে। একজনের গান আর একজনের রাগ, আর মাঝখানে সন্ধ্যার বাতাসে ভাসতে থাকা নিখাত দুষ্টুমির গন্ধ। রিচার্ড বসে আছে সেন্ট মার্টিনের নির্জন সাদা বালির ওপর। সমুদ্রের গর্জন তার চারপাশে এক অদৃশ্য দেয়াল তুলে দিয়েছে। এখানেই তো কিছুদিন আগে সে এলিজাবেথের সাথে সময় কাটিয়েছিল। তখন তাদের সন্তানও ছিল, আজ নেই। আজ কিছুই নেই। রিচার্ডের চোখের সামনে ভেসে উঠছে সেই মুহূর্ত যখন সে সেই রহস্যময় আগন্তুককে ধরে ফেলার ঠিক আগে লোকটা ঠান্ডা মাথায় নিজের কপালে বন্দুক ঠেকিয়ে ট্রিগার টেনেছিল। 1 সেকেন্ডও দেরি করেনি। কিসের এত ভয় ছিল তার যে ধরা পড়ার চেয়েও মৃত্যুকে সহজলভ্য করে নিল? অচেতনভাবে ঢেউয়ের দিকে তাকিয়েছিল রিচার্ড ফাফা দৃষ্টিতে। হঠাৎ পুরো দ্বীপ কেঁপে উঠল হেলিকপ্টারের গর্জনে। বাতাসে ধুলো উঠতে লাগলো। রিচার্ডের চারপাশে মুহূর্তের মধ্যেই নামলো কয়েকটি সিঙ্গাপুরিয়ান পুলিশ হেলিকপ্টার থেকে, হাতে স্বয়ংক্রিয় অস্ত্র। চারদিক থেকে ঘিরে ফেলা হলো তাকে। লাল ডটগুলো ওর শরীর জুড়ে ছড়িয়ে পড়ল। স্নাইপারদের নিশানা নিখুঁতভাবে বসেছে তার বুকে, মাথায়। হ্যান্ডস আপ মিস্টার কায়নাত, ডোন্ট মুভ। এদের কথায় হাত তুলবে রিচার্ড কায়নাত। ফাক অফ। রিচার্ডের কোনো প্রতিক্রিয়া নেই, যেন তার অস্তিত্ব বিলীন হয়ে গেছে। পুলিশটা জানে এই লোকটাই সিঙ্গাপুর হোটেল বিস্ফোরণের মূল পরিকল্পনাকারী। এটাও জানে রিচার্ড কায়নাতকে ধরা এক প্রকার অসম্ভব। তবু আজ সে কোনো প্রতিরোধ করছে না। তবে কি রিচার্ড স্যারেন্ডার করতে চাচ্ছে, নাকি এটাও এক কৌশল? পুলিশের আঙুল ট্রিগারে চাপে ঠিক তখনই দুদিক থেকে বর্জ্য গর্জনের মতো দুটো গাড়ি ছুটে এলো একরকম বালির ঢেউ তুলে। দ্রুত গতিতে এসে দাঁড়াতেই ভেতর থেকে বেরিয়ে এলো দুজন। না না, কথা না, না কোনো দেরি। সরাসরি বুলেটের ঝড় নামিয়ে দিল দুজনে। চারদিক থেকে পুলিশের চিৎকার ভেসে এলো। রক্ত ছিটকে পড়লো বালির উপর। মাত্র 20 সেকেন্ড পুরো এলাকা নিস্তব্ধ হয়ে গেল। নিথর হয়ে পড়ে থাকলো পুলিশদের মৃতদেহ। লুকাস আর নেশো একে অপরের দিকে তাকিয়ে বাঁকা হাসল। তারপর হাতে ধরা MK বন্দুক বালির ওপর ছুঁড়ে ফেলে দিল। সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে আগের মতোই। রিচার্ড এখনো বসে আছে সমুদ্রের ধারে, এক বিন্দু নড়েনি। আজ এই ধ্বংসযজ্ঞে তার কোনো ভূমিকা নেই। নেশো লুকাস রিচার্ডের পাশে গিয়ে বসতে সে খানিকটা ঠলে উঠল। নেশো ভুরু উঁচিয়ে বলল, বস, আপনার নেশা চড়ে গেছে। রিচার্ডের কণ্ঠ কেমন যেন শোনালো, ভাঙা ক্লান্ত। মাথা নাড়িয়ে বলল, মদ ছুঁয়েও দেখিনি আমি, আর কখনো ছুঁব না, কখনো না। এ মদের জন্যই আমার সন্তানকে হারিয়েছি আমি। নেশোর বুকের ভেতর ধক করে উঠল। সন্দেহ হলো কিছু। হাত বাড়িয়ে রিচার্ডের কপালে ছোঁয়া লাগাতে শরীর শিউরে উঠল তার। বস, আপনার শরীর তো জ্বরে পড়ছে। রিচার্ড হঠাৎ কেঁপে উঠল, গলা ধরে এলো তার। জানো নেশো, আমি খুব ভয় পাচ্ছি। কিসের ভয়? তোমাদের ম্যামের সামনে যেতে ভয় পাচ্ছি। কিভাবে ওর সামনে গিয়ে দাঁড়াবো বলো? ও তো ঠিকই বলেছে, আমার জন্যই আমার বাচ্চা মরে গেছে। ওর বাবাই ওর খুনি। খুনি খুনি আমি, নিজের সন্তানের খুনি। নেশো ছোট করে বলল, তবুও বস, আমার মনে হয় এই সময় আপনার ম্যামের পাশে থাকা উচিত। ম্যাম খুব কষ্ট পাচ্ছে। রিচার্ড তার ছেলের হাসি হেসে বলল, তোর শালিরা ফের ফের করে কাঁদতে জানে। কাঁদতে পারলে আবার কিসের কষ্ট? কষ্ট তো হচ্ছে পুরুষ মানুষের, কারণ তারা কান্না করতে পারে না। নেশো বলার মতো কিছুই পেল না। সত্যি তো, সবাই তো এটাই ভাবে, পুরুষ মানুষ কাঁদে না, মানে তাদের কষ্টও হয় না। লুকাস কিছু বলতে চাইল। বস, আপনি? রিচার্ড হাত তুলে থামিয়ে দিল। চোখে এক ধরনের শূন্যতা, ঠোঁটে তিক্ত হাসি। জানো লুকা, আমি জানি আমি ওর সাথে যা করেছি, খারাপ করেছি। আমি তো খারাপই, তাই না? ততদিন পর্যন্ত আমার ভেতর কোনো অনুশোচনাবোধ কাজ করেনি, যতদিন না আমি নিজের অনুভূতির কাছে আত্মসমর্পণ করেছি। এখন মানছি ভুল করেছি, এমনটা ঠিক হয়নি, তাই বলে কি মাফ চাইব? না, এইসব চিপ জিনিস রিচার্ড কায়নাতের সাথে যায় না। তবে আমি চেয়েছিলাম ওর হারানো সবটা ওকে ফিরিয়ে দিতে, ন্যায্যতা পাইয়ে দিতে, যাতে অন্তত ঘৃণার পরিমাণটা কৃতজ্ঞতার আড়ালে একটু ঢাকা পড়ে। সেজন্যই তো আমি কঠোর ছিলাম। ওর পাশে থেকেও বুঝিয়েছি আমি নেই, কৌশলে ওকে গড়ে তুলছিলাম। তবু এমনটা কেন হলো? পাশ থেকে নেশা বলল, আড়ালে করার নাম নেই। আচ্ছা বস, আপনি কিভাবে জানেন ম্যামের মা এখনো বেঁচে আছে? আর আপনি তো ম্যামকে বাগান বাড়িতে রেখে রাশিয়া গিয়েছিলেন মিস এলিশার খোঁজে, আর লুকাসকে পাঠিয়েছিলেন ম্যামের বাবার খুনির খোঁজে। কিন্তু লুকাস কিছুই জানতে পারল না, অথচ আপনি জেনে গেলেন কিভাবে? আর যদি জেনেই থাকেন তাহলে কে সে? রিচার্ড সামান্য হাসলো, ঠোঁটের কোণে বিদ্রুপের রেখা। লুকাস একটু কম মাল মশলা লাগিয়েছিল, তাই জানতে পারিনি খুনিকে। মরহুম শ্বশুর বড়সড় চক্রে পড়ে গিয়েছিল।
এক দেশ থেকে আরেক দেশে লাশ পাঠাবে উইদাউট এনি এক্সপ্লেনেশন। আইনের লোক সব জানতো কাদের হাত ছিল খুনের পেছনে। কয়েকটা মেরে দিয়েছি, তারপরে মুখ খুলেছে। আর মিস এলিজা যে দেশেই আছে সেটা জানলেন কিভাবে? সেদিন মিস এলিসা এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছেছিল, কিন্তু পরে একটা কল আসাতে আবার নিজে থেকে গাড়িতে উঠে গিয়েছিল। আনলাকিলি সেই রাস্তাগুলোতে সিসিটিভি ক্যামেরা ছিল না, না হয় এতদিনে কোথায় আছে সেটাও জেনে যেতাম। নেশো বাঁকা হাসলো। বা বস, আপনি জিনিয়াস। কত আগের তথ্য কত সহজে জোগাড় করে নিলেন, ঘাটতি ছাড়া বুদ্ধি দিয়ে। রিচার্ড হাসলো। লুকাস মাথা চুলকাতে চুলকাতে বলল, আমি ভুল না হলে নিশ্চয়ই আপনি কাউকে সন্দেহ করছেন। রিচার্ড গলা নিচু করলো, চোখে শীতল ঝলক। সন্দেহ করে সময় নষ্ট করার মতো সময় আমার নেই। যেদিন সময় হবে একদম গেড়ে দেব। নেশো বুঝতে পারলো রিচার্ডের হুঁশিয়ারির মানে, আর চোখে চেয়ে বলল, তাহলে এখন চুপ থাকার কারণ? রিচার্ড শান্ত গলায় বলল, কারণ আমার রেড। আমি চাই ওর মাকে সুস্থভাবে ওর কাছে ফিরিয়ে দিতে। সেজন্য এখন উত্তেজিত হলে চলবে না, ঠান্ডা মাথায় এগোতে হবে। আবার একটা ভুল পদক্ষেপ ওনার জীবন রিস্কে ফেলে দিতে পারে। নেশো ঠোঁট কামড়ালো। আপনি কিন্তু চাইলে খুব সহজেই মিনিস্টারকে মেরে ফেলতে পারেন। রিচার্ড হাসলো না, বরং ঠান্ডা চোখে তাকিয়ে বলল, ওকে তো আমি জানি মারবো না। ফাদারের কাছে কথা দিয়েছি আমি। রিচার্ড কায়রাত মানুষের জাতের মধ্যে না পড়লেও এক কথার মানুষ। এক মুহূর্ত থেমে রিচার্ডের চোখে জ্বলে উঠল প্রতিশোধ স্পৃহার দাবানল। দাঁত চেপে বলল, জানে নয়, তিলে তিলে মারবো আমি। নেশো বিদ্যুৎ চোখে তাকালো রিচার্ডের দিকে, বলল, আর তার হাতিয়ার ম্যাম। রিচার্ড সহজলভ্য ভঙ্গিতে জবাব দিল, ও তাসের খেলার কোনো গুটি না, ভালোবাসা আমার। ঠোঁট কামড়ে হাসল লুকাস। নেশো রিচার্ডের বুক আবারও বিষণ্ণতায় ছেয়ে গেল। চোখের গভীরে ভয়ে জড়ো হলো। ভীতিগ্রস্ত স্বরে বলল, সবকিছুই সুন্দর হতো যদি জীবনে এত তিক্ত অতীত না থাকতো। আমাদের মাঝকার টানাপোড়েন হলো আমাদের দগদগে অতীত। না ও আমার কাদাময় জীবনে জড়াতো, না আমি আমার লক্ষ্য থেকে বিচ্যুত হতাম। ওরা করুণ চোখে তাকালো রিচার্ডের দিকে। জ্বরের কারণে ফর্সা অবয়ব কেমন ফ্যাকাশে লাগছে। রিচার্ড বালির উপর শুয়ে পড়ল। তারকমায় আকাশে চেয়ে আনমনে সুর ধরল, হাসপাতালের সাদা বিছানার সঙ্গে যেন এক হয়ে গেছে এলিজাবেথের ক্লান্ত শরীর। চোখের পাতায় জমানো অশ্রু শুকিয়ে গেছে, অথচ অপেক্ষা শেষ হয়নি। জানালার ওপারে আকাশ আজও নীল, অথচ তার পৃথিবী রয়ে গেছে ধূসর। 15 দিন কেটে গেছে, দিন গড়িয়ে রাত আসে, তবু রিচার্ড আসে না। শূন্য দৃষ্টিতে তাকিয়ে সে আপন মনে কিছু লাইন ফিসফিস করে আউড়ে যায়। হয়তো প্রার্থনা, হয়তো অভিমান। সন্তান হারানোর যন্ত্রণা তাকে তিলে তিলে নিঃশেষ করে দিচ্ছে। কখনো হুট করে বাচ্চার কথা মনে পড়লে বুকের ভেতর কেঁপে ওঠে, কান্নায় ভেঙে পড়ে। তাকবীর বারবার ওকে সামলাতে আসে, প্রতিবারই ব্যর্থ হয়। শেষে ডাক্তারদের সাহায্য নিতে হয়েছে। এলিজাবেথ তাকে শতবার নিষেধ করেছে আসতে, তবু তাকবীর ফিরে যায়নি। কিছু সম্পর্ক দায়িত্বের ভারে বাধা পড়ে যায়, কিছু ভালোবাসা কোনো নিষেধ মানে না। আপনার চোখে স্বচ্ছ পানির মতো ভালোবাসা থাকলেও আমাকে দেয়া সকল কষ্ট, সকল ক্ষত আপনারই। অভিমানে ভারে মন একলা একলাই এই কথাগুলো আওড়ায়, যেন কোনো অব্যক্ত সত্য আবারও প্রতিধ্বনিত হয় নিজের ভেতরে। চোখের পানি এ কদিনে শুকিয়ে গেছে, অথচ বুকের ভেতরে ঝড় থামেনি। এলিজাবেথ ফোনটা আবারও হাতে নেয়, অস্ত্রহীন দৃষ্টিতে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। ওপাশ থেকে আজও কোনো রিপ্লাই আসেনি। ধীরে ধীরে ঠোঁট ফেটে আসে, গলা শুকিয়ে যায়, হৃদস্পন্দন হারিয়ে ফেলে স্বাভাবিক গতি। এ যেন এক নিঃসঙ্গ প্রতীক্ষার অবসান আসন্ন, কিংবা কোনো ভালোবাসার শেষ অধ্যায় লেখা হচ্ছে নীরবে নিঃশব্দে। এমন মানুষের জন্য অপেক্ষা করে কি লাভ, যে তোমাকে ভালোই বাসে না। ভালোবাসলে কষ্ট দেওয়া যায় না। তাকবীর এসেছে। এলিজাবেথ পিছন ফিরল না, একইভাবে স্পিড থেকে নিস্পৃহ স্বরে বলল, তার চোখে ছিল তো ভালোবাসা। তাকবীর এক মুহূর্ত চুপ থেকে উত্তর দিল, আর মনে ছিল হয়তো। হয়তো? এলিজাবেথ উপহাস ভরা হাসিতে ফেটে পড়ল। হয়তো। পরক্ষণে সেই হাসি শব্দের রূপ নিল। হেসে হেসে সুর তুলে গুনগুন করল, বাসলে ভালো কেউ কি এমন পাষাণ হয়ে যায়, যে নিজের সুখে মনের মানুষকেই মেরে যায়। তাকবীর শক্ত ঢোক গিলে এলিজাবেথের পাশে বসে বলল, রিচার্ড বাংলাদেশেই আছে, আমি খোঁজ নিয়েছি। এলিজাবেথ চকিতে তাকালো তার দিকে, চোখে একরাশ আশা জ্বলে উঠল। অস্থির হয়ে উঠে বলল, তাহলে নিশ্চয়ই আজ আমার সাথে দেখা করতে আসবে, তাই না? আচ্ছা, আমার জামা কোথায়? আমি শাওয়ার নিয়ে আসি। গা থেকে বাজে গন্ধ আসছে। আপনি সবাইকে বলে দেবেন, উনি এলে কেবিনের আশেপাশে কেউ যেন না থাকে। আমার বোঝা পড়া
আছে লোকটার সাথে। তাকবীর গভীর নিঃশ্বাস ফেলল, তারপর ধীরে বলল, রিচার্ড 60 দিন ধরে বাংলাদেশে আছে। এলিজাবেথ থমকে গেল। কয়েক সেকেন্ড চুপ থেকে জোরপূর্বক হেসে বলল, হয়তো ব্যস্ত ছিল, আজকে নিশ্চয় আসবে। তাকবীর মাথা নাড়ল। আসবে না। এলিজাবেথের গলা কেঁপে ওঠে। মানে? রিচার্ড সেন্ট মার্টিনে আছে ওর কাছে। এক মুহূর্ত আগেও চোখে মুখে যে উজ্জ্বলতা ছিল তা নিমেষেই নিভে গেল। নিস্তেজ কণ্ঠে বলল, আসবে না সে? তাকবীর তাকিয়ে রইল ওর ক্লান্ত ও নিরাশ চোখের দিকে। শান্ত গলায় বলল, আসার হলে কবে আসতে হলো কেশি? তাকবীর চুপ রইল। বাতাসের শব্দের চেয়েও ভারী ছিল নীরবতা। এলিজাবেথ মুখ ঘুরিয়ে নিয়েছে, কিন্তু ওর কাঁপতে থাকা কাঁধ, শক্ত করে মুষ্টিবদ্ধ হাত সবটাই বলে দিচ্ছে যে ভেতরে ঝড় বয়ে যাচ্ছে। আমি আর কাঁদবো না, আর অপেক্ষা করব না আমার সন্তানের খুনির জন্য। তাকবীর গভীর নিঃশ্বাস ফেলল, ধীরে বলল, এলো কেশি, রিচার্ড ওদের সকলকেই মেরে ফেলেছে। বাবারা কখনো সন্তানের খুনি হয় না। এলিজাবেথ এবার ঘুরে তাকালো। ও চোখের আগুনে তাকবীর নিজেও একটু পিছিয়ে গেল। হ্যাঁ, উনি খুনি। আমার সন্তান আজ দুনিয়ায় নেই তার জন্য, তার পাপের জন্য। আমার ভালোবাসা, আমার অপেক্ষা সবকিছু উনি গলা টিপে খুন করেছে। আমিও মানুষ, আমার ধৈর্য ক্ষমতা সহ্য করার একটা সীমা আছে, সেটা আপনারা ভুলে যাবেন না। আমি আর তার জন্য অপেক্ষা করব না। সে তার মতো থাকুক সারা জীবন ঘৃণিত হয়ে। অপেক্ষা শেখানো মানায় যেখানে প্রতিশ্রুতি থাকে। প্রতিশ্রুতি ছাড়া অপেক্ষা করা মানে শুধু নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। তাকবীর গভীর আন্তরিক স্বরে বলল। এলিজাবেথের কান্না বেসামাল হতে থাকে, ঠুকরে উঠল। তাকবীর নীরের ঠান্ডা গলায় বলল, হতে পারে তোমার আমার প্রতি কোনো অনুভূতি নেই, এটা সত্য নেই, কখনো ছিল না, কখনো হবেও না, কিন্তু আমি যে তোমার প্রেমে প্রতিনিয়ত ডুবে যাচ্ছি, সেটার কি কোনো মূল্য নেই? কাউকে এতটা ভালোবাসবেন না যে একটা সময় নিজের ওপরেই ঘৃণা এসে যায়। তাকবীর ব্যথিত গলায় বলল, সেই ঘৃণার তরেও যদি নিজের খুনি নিজেই হই, তবুও বলবো ভালোবাসি। এলিজাবেথ চুপ করে রইল। তাকবীর আবার অনুনয়ের সুরে বলল, একবার তাকাও ভালোবাসার চোখে, দেখো না কিছুই কি দেখতে পাও না এই তৃষিত চোখ দুটোতে? 4 বছরে 14,665 বার তোমার নামে ভালোবাসার শব্দ উচ্চারণ করেছি। প্রতিটি মুহূর্ত তোমাকে ভেবেছি, অনুভব করেছি, তবু তোমার হৃদয়ে আমার ভালোবাসার বিন্দু মাত্র প্রতিধ্বনি নেই। ভালোবাসো না জেনেও 691 বার ভালোবাসি বলেছি তোমাকে। একটু কি মনে লাগেনি তোমার? এলিজাবেথ হাউমাউ করে কেঁদে উঠল। আপনার এই অনুভূতিগুলো আমায় কষ্ট দিচ্ছে, অনুভব করাচ্ছে। আমিও তো কাউকে সেভাবেই ভালোবেসেছি, তবে সে এলো না কেন? তার জন্যই তো ছিল আমার সমস্ত আয়োজন। সে বলেছিল লাল শাড়িতে আমাকে মোড়াবে, অথচ দেখুন আজ সাদা কাপড়ের সাথে মিশে যাচ্ছি আমি। ভালোবাসার বেলায় পৃথিবী এত নিষ্ঠুর কেন? হঠাৎই তাকবীর চাপড়ে ধরল এলিজাবেথের হাত, কাতর কণ্ঠে বলল, ও এলো কেশি, আমাদের মাঝে কেন অন্য কেউ আসছে? একবার আমার দিকে তাকাও, দেখো আমার মতো করে আর কে ভালোবাসবে তোমায়? এলিজাবেথ ছাড়িয়ে নিল ওর হাত। চাই না আমি আর কারো ভালোবাসা। তাকবীরের কণ্ঠ কাঁপল, জোর গলায় বলল, ভালোবাসি আমি তোমাকে, কেন বোঝো না? এলিজাবেথ নিস্তব্ধ হয়ে তাকিয়ে থাকলো তাকবীরের চোখে, গভীর হতাশায় বলল, কিন্তু আমি বাসি না। কেন আপনি বুঝতে পারছেন না? বিরক্ত লাগছে এসব পাগলামি, জাস্ট বিরক্ত। বলে ধাক্কায় ঝটকা মেরে দূরে সরিয়ে দিল তাকবীরকে। তাকবীর হতভম্ব হয়ে রইল, শূন্য দৃষ্টিতে তাকিয়ে এলিজাবেথের মুখের দিকে। বুকের ভেতর কি যেন চূর্ণ বিচূর্ণ হওয়ার শব্দ হলো, যেন সমস্ত স্বপ্ন এক মুহূর্তে ধুলোয় মিশে গেল। সবাই থমকে রইল কিছুক্ষণ। ধীরে ধীরে উঠে দাঁড়ালো তাকবীর, কাঠের পুতুলের মতো অন্য মনস্ক ভঙ্গিতে এগিয়ে গেল দরজার দিকে। ঠিক তখনই পেছন থেকে এলিজাবেথের কণ্ঠ ভেসে এলো, বিয়ে করবেন আমায়? তাকবীর থমকে গেল, পায়ের নিচের জমিন যেন সরে গেল এক নিমেষে। নিঃশ্বাস বন্ধ হয়ে এলো, তারপর ধপ করে বসে পড়ল ফ্লোরে। তার চোখ দুটো হঠাৎ জলজল করে উঠল অশ্রুসিক্ত আলোয়। ব্যস্ত রাস্তার বাঁক পেরিয়ে সাপের মতো পেঁচিয়ে ছুটে চলেছে কয়েকটি মার্সিডিস, পেছনে ফেলে দিয়েছে সব গাড়িকে। দূর আকাশ থেকে দেখলে মনে হয় বিশাল এক অ্যানাকোন্ডা শহরের বুক চিরে সাঁততে যাচ্ছে, অথচ নিচ থেকে তাদের বেগ দেখলে মনে হয় একদল ক্ষুধার্ত হায়না শিকারের সন্ধানে ঝাঁপিয়ে পড়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থামলো তাকবীরের গাড়িটা। দরজা খুলতে এলিজাবেথ এক নিঃশ্বাসে বেরিয়ে এলো শূন্য হাতে। পেছনে তাকবীর নিঃশব্দ লাগেজ টেনে আনলো। সময় থমকে আছে, শ্বাস ভারী। এলিজাবেথ রাশিয়া ফিরে যাচ্ছে সব প্রতীক্ষার সমাপ্তি টেনে। ইমিগ্রেশন ডেস্কের সামনে নির্ভর মুখে দাঁড়িয়ে আছে এলিজাবেথ। পাশে তাকবীর এক পা এগিয়ে আবার পিছু হটে।
কাল রাতের সবটুকু কেবল তার হ্যালুসিনেশন ছিল। সে আটকায়নি ওকে, হয়তো এটাই ভালো। সে চায়নি এলিজাবেথ আবার রিচার্ডের ছায়ায় ঢুকে পড়ুক। হঠাৎ এয়ারপোর্ট প্রাঙ্গণ জুড়ে বইল গরম হাওয়া। অদ্ভুত থমথমে নীরবতা ছড়িয়ে পড়ল। পরপর কয়েকটা মার্সিডিস সাই করে এসে সারি সারি দাঁড়ালো প্রবেশদ্বারের সামনে। গাড়ির দরজা খুলতেই কালো পোশাকধারী গার্ডরা গম্ভীর মুখে ছড়িয়ে পড়ল চারপাশে। সিকিউরিটি ইনচার্জ দ্রুত হাতে ওয়্যারলেসে কিছু বলল, অথচ তেমন বাধা দেওয়ার সাহস করল না। প্রথম গাড়ি থেকে নামলো ন্যাশো লোকাস। বরাবরের মতো পরনে কালো শার্ট, কালো ট্রেন্স কোট, হালকা কাজ ঝাঁকিয়ে ব্যাকডোর খুলল লুকাস। গাড়ির ভেতর থেকে গম্ভীর ভারী পদক্ষেপে বেরিয়ে এলো রিচার্ড। নেমে ধীর অথচ স্থির এক রাজকীয় গতিতে হাঁটতে লাগলো সে। মুখে কোনো অনুভূতি নেই, ঠোঁট কঠিনভাবে বন্ধ, চোখে সেই চিরচেনা অন্ধকার। চারপাশে কেউ দম নিতেও ভুলে গেল যেন। এয়ারপোর্টের গ্লাসের দরজা পেরিয়ে ভেতরে ঢুকলো রিচার্ড। পেছনে ছায়ার মতো অনুসরণ করছে বিশাল দেহি গার্ডরা। একাধিক পায়ের ভারী শব্দে এলিজাবেথ পেছনে ফিরল। পেছন ঘুরতেই অবলোকন হলো তীক্ষ্ণ চোয়াল। নীল আর নিকশ কালো আখিদার চোখাচোখি হতেই এক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল সময়। সামনে দাঁড়িয়ে আছে রিচার্ড, তীক্ষ্ণ চোয়াল, বরফ শীতল চোখ, শ্বাসরুদ্ধকার উপস্থিতি। রিচার্ড গিয়ে দাঁড়ালো এলিজাবেথের মুখোমুখি। ভুরু নাচালো সে। এত সোজা? ঠান্ডা কণ্ঠের ওজন এমনও হতে পারে। সমস্ত কায়া কেঁপে উঠল তার কণ্ঠে। শব্দরা দলা বাঁধল, অথচ চোখ তৃষ্ণায় ছটফট করছে। লোকটার এমন অবস্থা কেন? কোথায় গেল সে কঠোর কাঠামো, সে রাজকীয় ঔজ্জ্বল্য? রিচার্ড এলিজাবেথের বিহব্বল চোখে চেয়ে রাশভারী স্বরে বলল, কাম অন ওয়াইফি, আমাদের এখনো একসাথে সংসার করা বাকি। তুমি কোথাও যাচ্ছ না। পাশ থেকে তাকবীর কিছু বলতে গিয়েছিল, কিন্তু রিচার্ডের কঠিন কণ্ঠ তাকে থামিয়ে দিল। তুই আর একবার আমার বইয়ের দিকে হাত বাড়াবি, আমি তোর কলিজার দিকে হাত বাড়াবো। খোদার কসম, এক টানে ছিঁড়ে আনবো না, একটু একটু করে টেনে ছিঁড়ে আনবো। এলিজাবেথ তখন একগুঁয়ে দৃষ্টিতে তাকিয়ে রইল রিচার্ডের দিকে। তার চোখের তৃষ্ণা ক্রমশ গাঢ় হচ্ছে। রিচার্ড গভীর দৃষ্টিতে একবার দেখে নিল তার অবাধ্য নারীর আপদমস্তক। দুকদম এগোতেই তাকবীর সামনে এসে দাঁড়ালো, তবে পরক্ষণেই কাঁধে তীব্র এক ধাবায় ছিটকে দুকদম পিছিয়ে গেল। স্বামী স্ত্রীর মাঝে আসলে গেড়ে দেব। সুনামের পূর্বাভাস যেন কণ্ঠে ধ্বনিত হলো। এই জন্মে আমাদের বিচ্ছেদ হচ্ছে না মিসেস কায়নাত। এই বলে রিচার্ড এগিয়ে এলো। এলিজাবেথের হাত ধরতে যাবে, ঠিক তখনই এক তীব্র চড় আছড়ে পড়ল তার চোয়ালে। কিন্তু রিচার্ডের মুখভঙ্গিতে এক বিন্দু পরিবর্তন নেই, ঠান্ডা নির্লিপ্ত। ধীর গতিতে গ্রীবা বাঁকিয়ে তাকালো এলিজাবেথের দিকে। এলিজান। মাত্র দুটো শব্দ, অথচ এলিজাবেথের প্রতিক্রিয়া ছিল আগুনের মতো। তার তপ্ত থুতু এসে ছিটকে পড়ল রিচার্ডের গালে। কাপুরুষ। রিচার্ড স্থির। কাপুরুষ? মুহূর্তে এলিজাবেথ ফুঁসে উঠল। হ্যাঁ, কাপুরুষ। যে পুরুষ প্রিয়তমার দুঃখে পাশে থাকে না, সে কাপুরুষ। যে পুরুষ দুঃখের মুখোমুখি হতে ভয় পায়, সে কাপুরুষ। রিচার্ডের কণ্ঠে চাপা বিস্ফোরণ। রেড। এলিজাবেথ তর্জনী তুলে কড়াকড়ি ভাবে বলল, খবরদার আমাকে এই নামে ডাকবেন না। সে তাকবীরের দিকে একবার তাকালো, তারপর শক্ত হাতে লাকেজ ধরে সামনে এগিয়ে গেল। পাসপোর্ট জমা দিতে গেলে দেখতে পেল অযাচিত কারণে গার্ডের পা কাঁপছে। বিস্মিত হয়ে গার্ডের ভয় ভরা দৃষ্টি অনুসরণ করে পেছনে তাকালো রিচার্ড, ঠোঁটের কোণে এক রহস্যময় বাঁকা হাসি নিয়ে দাঁড়িয়ে। কোথায় যাচ্ছ ওয়াইফি? পুরো এয়ারপোর্ট তো সিল করা। তাকবীর তীব্র গলায় বলল, মানে সকল যাত্রী তো ওইখানে? রিচার্ড ঠোঁট কামড়ে হাসল। ধীর গতিতে ঘাড় উঁচিয়ে মটমট শব্দ করল। সেই মুহূর্তেই আশেপাশের যাত্রীরা তাদের ব্যাগ ফেলে দিল। তাকবীরের আর কিছুই বুঝতে বাকি রইল না। সে নিজেও প্রস্তুতি নিয়ে রেখেছিল। ইশারা করতে ভিতরে ঢুকে পড়ল একদল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। তবে পরের দৃশ্য হলো আরো ভয়াবহ। যাত্রী বেশে থাকা সকলে অস্ত্র বের করে তাক করল আইনশৃঙ্খলার লোকদের দিকে। বড় বড় শটগানের ট্রিগার প্রেসের শব্দে কেঁপে উঠল প্রাঙ্গণ। তাকবীরের চিবুক শক্ত হয়ে গেল। এলিজাবেথ হতভম্ব। রিচার্ড ধীর পায়ে এগিয়ে এলো। তাকবীর বাধা দিতে চাইলে তার গার্ডরা মুহূর্তেই তাকবীরকে ধরে ফেলল। এলিজাবেথ ছুটে পালাতে চাইল, তার আগে রিচার্ড খপ করে ওর হাত চেপে ধরল। আমাকে ছেড়ে যাওয়ার ক্ষমতা তুমি এখনো অর্জন করোনি মাই ফাকিং ডার্ক রেড। বলে একটানে তাকে কাঁধে তুলে নিল এলিজাবেথকে। এগিয়ে যেতে যেতে রাশভারী আওয়াজ তুলে বলল, I am no hero who will sacrifice for love. I am the villain who will set the world ablaze if that's what it takes to have you. চারপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারীরা নিঃশব্দ, অসহায়। তাকবীর এলিজাবেথ সমান তালে চেঁচাচ্ছে, ছুটে পালানোর চেষ্টা করছে, কিন্তু চারপাশে যে রিচার্ডের তৈরি খাঁচা তা এত সহজে ভাঙার নয়। এলিজাবেথ চেঁচাচ্ছে, কণ্ঠস্বরে জেদার ক্ষোভের ছাঁচ। লুকাস এসে রিচার্ডের পিছু নিল। সেই উত্তেজনায় বেশ মজা খুঁজে পেয়েছে। চারপাশে গার্ডা, পুলিশ ও তাকবীরের লোকদের ঘিরে রেখেছে। উত্তাপ জমাট বাঁধছে মুহূর্তে মুহূর্তে। নেশো তাকবীরের দিকে এক চাহনি ছুড়ে দিয়ে মাটিতে পড়ে থাকা এলিজাবেথের স্কার্ফ তুলে নিল, ঠোঁটে বাঁকা হাসির রেখা রেখে।
তারপর সেও পিছু নিল রিচার্ডদের। রিচার্ড এক মুহূর্তের জন্য এলিজাবেথকে ছাড়ল না। তার কানের পাশটা লাল হয়ে উঠেছে এলিজাবেথের ধারালো নখের আঁচড়ে। তবুও সে নির্বিকার। মেয়েটার ছটফটে পায়ের আঘাত পেটে লাগলেও তার শক্ত বাঁধনের শিথিলতা এলো না। গাড়ির কাছে পৌঁছাতেই ফ্রন্ট ডোর খুলে দেওয়া হলো। রিচার্ড নিঃশব্দে এলিজাবেথকে ভেতরে বসিয়ে সিটবেল্টের ভেতর তার হাতসহ আটকে দিল, যেন পালাবার পথ একেবারে রুদ্ধ। নিজের ড্রাইভিং সিটে বসতে যাওয়ার ঠিক আগে ওপাশ থেকে এলিজাবেথের স্কার্ফ তার দিকে ছুড়ে দিল নেশো। রিচার্ড নিখুঁত ভঙ্গিতে সেটি ধরে নিয়ে ভেতরে বসলো আর পেছনের সিটে ঠাঁই নিল নেশো ও লুকাস। গাড়ির দরজা বন্ধ হতেই যেন আরো গাঢ় হয়ে উঠল পরিস্থিতির রহস্যময়তা। এলিজাবেথ গালি দিয়ে ভরিয়ে দিচ্ছে। ওদের গাড়িতে উঠতে দেখে রিচার্ডের কপালে ভাঁজ পড়ে। গম্ভীর স্বরে প্রশ্ন ছুড়ল, হোয়াট রাবিশ, কোথায় যাচ্ছ তোমরা? লুকাস শিশুসুলভ ভঙ্গিতে মুখ বানিয়ে বলল, বস, আমরা তো বরযাত্রী। এলিজাবেথের চোখে আগুন জ্বলে উঠল। কড়া স্বরে বলল, বরযাত্রী মানে? লুকাস হাসতে হাসতে বলল, হ্যাঁ, আমরা তো পাত্রপক্ষ। আজ আপনার আর স্যারের বিয়ে হচ্ছে। উমা, এখনো জানেন না? ওদিকে বাসর ঘর নাকি সাজানো শেষ। এলিজাবেথের ধৈর্য তখন তলানিতে। তীব্র গর্জনে বলে উঠল, কি? রিচার্ড সামনের সিট থেকে গভীর অথচ দৃঢ় কণ্ঠে নির্দেশ দিল, গেট আউট ফ্রম দ্য ফাকিং কার। কিন্তু বস, কোনো কিন্তু নয়, নামও বলছি। নেশো ঠোঁট বাঁকিয়ে কুটিল হাসি হাসল। বাহ, বিয়ের আগেই প্রাইভেসি চাইছেন। রিচার্ড নেশোর কথা এক ঝলক এলিজাবেথের দিকে তাকিয়ে সিট বেল্ট বাঁধতে বাঁধতে বলল, গাড়িতেই বাসর সারার মতো এতটা অধৈর্য নয় রিচার্ড কায়নাত। আমি শিকারের মতো ধরি ধীর স্থির ভাবে, আর ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গিয়ে তবেই ছাড়ি। নেশো মনে মনে তওবা কাটল। কাকে কি জিজ্ঞাসা করে সে? নিঃশব্দে ওরা নেমে গেল গাড়ি থেকে। এলিজাবেথের চোখে যেন বিদ্যুৎ ঝলসে উঠল, গলায় রাগে কাঁপুনি। আর একটা বাজে কথা বললে মেরে ফেলবো আপনাকে। রিচার্ড হঠাৎ ঝুঁকে পড়ে ওর রক্তিম ঠোঁটে ছোট্ট এক চুমু এঁকে দিল। আপনি একটা জানোয়ার। রিচার্ড চোখ টিপে হাসল। রিচার্ড কায়নাট, আই উইল কিল ইউ। গাড়ি স্টার্ট দিয়ে রিচার্ড মজার কণ্ঠে গাইতে লাগলো, আপনি আপনি এলিজাবেথ চিবিয়ে চিবিয়ে কিছু বলতে যাচ্ছিল। তার আগে রিচার্ড গাড়ি থামিয়ে সিট বেল্ট খুলে ঝট করে ওকে চাপটে ধরল। হতভম্ব এলিজাবেথের মাথা গিয়ে ঠেকলো শক্ত পুরুষালী বুকে। অস্বাভাবিকভাবে রিচার্ডের বুকের ভেতরে কম্পন হচ্ছে। এলিজাবেথ মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে গেল। অনুভব করতে পারছিস এলিজান? কি? ভেতরের অস্থিরতা। এমন করিস না এলিজান, সহ্য হয় না। কেন? তুই আমার কাছ থেকে হারাতে পারিস না। কেন? কারণ তুই আমার। আমি ঘৃণা করি আপনাকে। আমি জানি। তাও কেন ঘৃণার পাত্র হতে চাচ্ছেন? অপাত্রে সুপাত্র ঢালতে নেই, কিন্তু তুই তো ফেঁসে যাসনি। আমাকে ফাঁসিয়ে দিয়েছিস এলিজান। আমার কাছ থেকে তোর মুক্তি নেই এই জন্মে। কোনো সুযোগই দিল না রিচার্ড। হঠাৎই সিট বেল্ট খুললে ওকে টেনে নিজের কোলের উপর বসিয়ে নিল। শক্ত হাতে ওর পিঠ চেপে ধরে গালের উপর আশ্রে থাকা লাল চুল সরিয়ে গভীর চোখে তাকালো। কণ্ঠে অন্ধকারের গুঞ্জন। এলিজাবেথ শ্বাস আটকে নিভু কণ্ঠে বলল, তাহলে কেন জোর করে রাখতে চাচ্ছেন আমাকে? ওকে আরো শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিল রিচার্ড। থাকতে পারবো না তাই? রিচার্ড কায়নাত পারে না এমন কিছু আছে? রিচার্ডের ঠোঁট বাঁকা হলো, কণ্ঠে ভয়ঙ্কর কোমলতা। লাল চুলের ভাজে ভাজে অধরের ছোঁয়া একে একে দিয়ে বলতে থাকলো, এমন কিছুই নেই। রিচার্ড কায়নাত সব পারে, শুধু পারে না তার এলিজানের ভাগ কাউকে দিতে। পারে না এই আল্লাহর বান্দিকে ভুলতে। পারে না এই ছলনাময়ীর দিকে তাকানো চোখগুলো না উপরে ফেলে থাকতে। পারে না তার রেডকে কল্পনায় না রেখে ঘুমাতে। পারে না এই অবাধ্য নারীকে না ভেবে থাকতে। রিচার্ড কায়নাত অনেক কিছুই পারে না এই নারীর ক্ষেত্রে। শীতের বৃষ্টির মতোই অপ্রত্যাশিত কাণ্ড করে বসলো এলিজাবেথ। নিজের দুই হাঁটু রিচার্ডের উরুর দুপাশে রেখে ঝুঁকে পড়লো ওর ওপর। হাত চেপে রাখলো বুকের বাঁ পাশে। তবে এই এলিজাবেথ এখন অনেক কিছু পারে জানেন? রিচার্ড বাঁকা হাসলো। ওর উদ্দেশ্য বুঝতে পেরে গায়ে এলিয়ে দিল সিটে। শরীর ছেড়ে দিল পুরোপুরি। সঙ্গে শার্টের একটা বোতাম খুলে দিল নিচেই। চোখে খেলা করছে আলিঙ্গনের সুবাস। ঘন হতে থাকে নিঃশ্বাস। রিচার্ড ঢোক গিলতে অ্যাডাম স্যাপল স্পষ্ট হলো। পুরুষালে উত্তরণ জলজল করে উঠল। এটুকু দৃশ্যেই এলিজাবেথের নিঃশ্বাস ভারী হয়ে উঠল। গলায় শুষ্ক ঢোক গিলল, অথচ আজ টলল না। ইচ্ছাকৃতভাবে নিজের হাঁটু ঠেকালো রিচার্ডের স্পর্শকাতর স্থানে। কণ্ঠে হিসহিসে ঝাঁজ। এই এলিজান এখন কারো জানও নিতে পারবে। সন্তান হারিয়ে সে এতটাই নিঃস্ব যে এখন আর মৃত্যুকে ভয় পায় না।
এই আল্লাহর বান্দি এখন পারবে ভালোবাসা ভুলে গিয়ে প্রতিশোধ নিতে। এই ছলনাময়ী এখন পারবে তার প্রিয় মানুষটার জন্য না কেঁদে থাকতে। এই রেড পারবে কল্পনার কাল্পনিক চিত্রকে ভালো না বেসে। এই অবাধ্য নারী এখন আরো অবাধ্য হবে। সব পারবে এই সন্তান হারানো মা। রিচার্ড কোনো প্রতিক্রিয়া দেখালো না, চোখে অদ্ভুত শীতলতা। অনড়ভাবে চেয়ে আছে এলিজাবেথের মুখাবয়বে, দৃষ্টিতে বহু বছরের তৃষ্ণা। হঠাৎ ওর উঁচু হয়ে থাকা শরীর কোমরে চাপ প্রয়োগের মাধ্যমে নিজের সাথে মিশিয়ে নিল। চুল পরিমাণ জায়গা থাকলো না তাদের মাঝে। রিচার্ড আলতো করে হাত ছুঁয়ে দিল এলিজাবেথের গালে, চোখে গাঢ় গভীরতা, কণ্ঠে নিদারুণ সুর। এলিজাবেথ মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে রইল। রিচার্ডের কণ্ঠ এতটা সুরেলা হতে পারে, এটা কি কল্পনাও করা গিয়েছিল? সে ওঠার চেষ্টা করতেই রিচার্ড আরো শক্ত করে চেপে ধরল, নিজের সাথে আরো মিশিয়ে নিল। হঠাৎ পাশে চোখ যেতেই দেখতে পেল এক মেয়ে পাশের গাড়ি থেকে হা করে তাকিয়ে আছে ওদের দিকে। ভেতর থেকে এই মুহূর্তটা যতটা স্বাভাবিক, বাইরে থেকে দেখলে নিঃসন্দেহে ভয়ঙ্কর অন্তরঙ্গ লাগছে। রিচার্ডের মেজাজ এক নিমেষে চড়ে গেল, চোখ রাঙিয়ে মেয়েটার দিকে ঝাঁপিয়ে পড়ল কণ্ঠ। ইউ ফাকিং বিচ, বউ করে দেখতে পাচ্ছিস না? মেয়েটা থতমত খেয়ে গেল, মুহূর্তেই গাড়ি নিয়ে স্থান ত্যাগ করলো। এলিজাবেথ কিছু বলতে যাবে তার আগে রিচার্ডের চোখ পড়ল মিররে। পেছন থেকে ডজনখানেক গাড়ি ধেয়ে আসছে। হেডলাইটের তীব্র আলো শীতল অ্যালার্মের মতো ঝলসে উঠল মস্তিষ্কে। বিপদের সংকেত বুঝে রিচার্ড এক ঝটকা এলিজাবেথকে সিটে বসিয়ে ওর স্কার্ফ দিয়ে হাত বেঁধে দ্রুত সিট বেল্ট পরিয়ে দিল। তারপর এক মুহূর্ত নষ্ট না করে গাড়ির গতি বাড়িয়ে দিল। বিশ্বের চূড়ান্ত পর্যায়ে এলিজাবেথ চিৎকার করল, আপনি পাগল! শহরের আধার আকাশ বিদীর্ণ করে সারেনের বিকট শব্দ ছুটে আসছে পেছন থেকে। পুলিশের কালো গাড়ির সারি, মাঝে মিশে থাকা সন্ত্রাসীদের তীক্ষ্ণ দৃষ্টি, সমস্ত আক্রোশ নিবদ্ধ এক ব্যক্তির উপর। রিচার্ড কায়নাত। স্টিয়ারিং চেপে ধরল রিচার্ড, সিট দ্বারা সোজা, চোখে নিস্পৃহ দৃঢ়তা। ব্যাক ভিউ মিররে এক ঝলক দেখে নিয়ে গ্যাস প্যাডেলে চাপ দিল দানবের মতো। কালো মার্সিডিস গর্জন তুলে ছুটল, গতির সূচক ছুঁয়ে ফেলল শেষ সীমা। ইঞ্জিনের গর্জনে কম্পিত হলো বাতাস। রাস্তার আলোগুলো ঝাপসা হতে হতে মিলিয়ে গেল পেছনের অন্ধকারে। গাড়ি থামান! কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? পাশের সিটে এলিজাবেথ ভয় আর ক্ষোভ কাঁপছে। শক্ত হাতে দরজার হ্যান্ডেল আঁকড়ে ধরেছে, শরীর শীতল ঘামে ভিজে গেছে। রিচার্ডের চোখে এক চিলতে পরিবর্তন নেই, নির্লিপ্ত স্বরে বলল, গাড়ি থামবে ম্যানশনের সামনে, এর আগে নয়। আমি যাব না, আমাকে নামান। সম্ভব নয়। কথা শেষ হওয়ার আগেই প্রথম গুলির আওয়াজ কানে এলো। ধাতব চিৎকার চুলে ঝাঁঝরা হয়ে গেল মার্সিডিজের পেছনের উইন্ড শিল্ড। ছিন্ন কাচের টুকরো ঝরে পড়ল ভেতরে। এলিজাবেথ আতঙ্কে সিটে লুটিয়ে পড়ল, তবে রিচার্ডের ভ্রুক্ষেপ নেই। আয়নার এক ঝলক দৃষ্টি দিয়ে শিকলের মতো শক্ত হয়ে উঠল তার আঙুল। বাঁকা হাসল ভয়ের বিপরীতে। ওরা গুলি চালাচ্ছে, তবে আমিও নিয়ম মানছি না। স্পিডোমিটারের সূচক কাঁপতে কাঁপতে পৌঁছে গেল সর্বোচ্চ সীমায়। সামনে একের পর এক গাড়ির সারি, তবুও রিচার্ড থামল না। স্টিয়ারিং এক ঝটকায় বাঁকিয়ে দিল ডানে। মার্সিডিস ফুটপাত ঘেঁষে উঠে গেল রেলিংয়ের উপর। সামনের গাড়িগুলো এড়িয়ে দিল উড়ন্ত গতিতে। গাড়ির ঝাঁকিতে এলিজাবেথের শরীরে উপরে উঠে যায়। মাথায় আঘাত লাগার আগে রিচার্ড ওর তালুর উপর হাত রাখে, রক্ষা কবচের ন্যায়। এক মুহূর্তের জন্য চারপাশ নিস্তব্ধ। বাতাসে ভাসলো মার্সিডিস, তারপর প্রচণ্ড ধাক্কায় নামলো রাস্তায়। ঝাঁকুনিতে কেঁপে উঠল পুরো গাড়ি, চাকা ঘষতে উঠল সড়কের ওপর। পেছনের গাড়িগুলো মুহূর্তে ছিটকে পড়ল দূরে। রিচার্ডের ঠোঁটের কোণে এক চিলতে তাচ্ছিলের হাসি। পেছনে ধেয়ে আসছে শত্রুর দল, অস্ত্রের নল তাক করা সামনে। রিচার্ডের ঠোঁট থেকে বাঁকা হাসি সরছে না, কারণ সে জানে তারা ভুল জায়গায় বাজি ধরেছে। এখন শুধু এই গতি, আগুন আর মৃত্যুর খেলা। ওদিকে জুবুথুবু করে কাঁপছে এলিজাবেথ। আপনি প্লিজ গাড়ি থামান, আমি ভয় পাচ্ছি। এলিজাবেথের ঠোঁট থরথর করে কাঁপছে, নিঃশ্বাসে আতঙ্কের কম্পন। রিচার্ড এক ঝলক তাকালো ওর দিকে। সেই মুহূর্তেই ভেতরে এক ধরনের উন্মত্ত শিখা দপ করে জ্বলে উঠল। ওর কাঁপতে থাকা ঠোঁট দেখে নিজের শুকনো ঠোঁট জিভ দিয়ে ভিজিয়ে নিল সে। ভয় পেলে মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগে। তার পেছনে যে মৃত্যু ধেয়ে আসছে, তবে সেদিকে একটুও ভ্রুক্ষেপ নেই। এখন যেন সে রেস ট্রাকে আছে, আর তার পাশে বসে আছে এক অভিশপ্ত লাস্যময়ী, যার আতঙ্ক মিশ্রিত সৌন্দর্য রক্তে অগ্নি সঞ্চার করছে। এই ভয়ঙ্কর উত্তেজিত মুহূর্তেও রিচার্ড হাস্কি টোনে বলল, এলিজান, প্লিজ আমাকে উত্তেজিত করে দিও না, অন্তত এই মুহূর্তে না। ঠোঁট কাঁপানো বন্ধ করো। আমি এখনো সেকেন্ড বেবির কথা ভাবছি না, কিন্তু যদি নিয়ন্ত্রণ হারাই তাহলে জল, স্থল, আকাশ সব ভুলে যাব। এক্ষুনি জ্বলে উঠবো তোমার সর্বাঙ্গে গভীর থেকে গভীরতম স্পর্শে। এলিজাবেথ কিছু বলার আগেই সামনের রাস্তা ছেয়ে গেল উল্টে পড়া গাড়ির ধ্বংসস্তূপে। রিচার্ডের চোখ চকচক করলো, চিবিয়ে চিবিয়ে বিড়বিড় করলো, সলরা যদি না ভাবে আমি থামবো, তবে ভুল করছে।
হঠাৎই গাড়ি এক ঝটকায় বাঁক নিল। ইঞ্জিনের গর্জনে আকাশ কেঁপে উঠল। আতঙ্কে এলিজাবেথ চোখ বন্ধ করে ফেলল। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে ওর। রিচার্ডের ঠোঁটের কোণে খেলে গেল এক ভয়ানক তৃপ্তির হাসি। রিচার্ড বাঁক নিচ্ছিল ঠিক তখনই ঠাস পেছনের কাজ ভেদ করে ছুটে আসা গুলি বিঁধল কাঁধে। তারপর সামনের কাজ ছিন্ন ভিন্ন করিয়ে বেরিয়ে গেল। তীব্র যন্ত্রণায় রিচার্ডের অবয়ব শক্ত হয়ে গেল, কিন্তু একটুও দমে গেল না। গলগল করে রক্ত ছুটল। এলিজাবেথ চিৎকার করে উঠল। কি জানে কি হলো ওর হঠাৎ। দাঁত দিয়ে দাঁতের বাঁধন ছিঁড়ে ফেলল। অতঃপর নিজের স্কার্ফ দিয়ে চেপে ধরল রক্তাক্ত জায়গাটা। রিচার্ড এক ঝলক তাকালো ওর দিকে। ওর চোখে আতঙ্ক, কিন্তু স্পর্শে দৃঢ়তা। মেয়েটা কাঁদছে তার জন্য আবারও। রিচার্ডের রক্ত এবার মাথায় উঠল। সে বন্দুক তুলে নিল। চারপাশ থেকে ওদের ঘিরে ফেলেছে গাড়িগুলো। প্রতিটি জানালার আড়ালে তাক করা বন্দুকটি, প্রতিটি ইঞ্জিনে গর্জে ওঠার প্রতিশ্রুতি। রিচার্ড গাড়ি অটো মোডে দিয়ে অর্ধেক শরীর বাইরে বের করলো। তারপর ঠাস 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 গুলির শব্দে বিদীর্ণ হতে লাগলো রাতের বাতাস। একটা একটা করে গাড়ি ব্রেক ফেল করে বিস্ফোরিত হতে থাকলো। আগুনের শিখায় আলোকিত হলো অন্ধকার রাস্তা। উল্টে পড়া ধ্বংসস্তূপের মাঝে ওর প্রতিটি গুলি কারো না কারো শরীর ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। এদিকে এলিজাবেথ ভয়ে কুঁকড়ে গেছে। কান্নায় চোখ লাল, কিন্তু তার চেয়ে বেশি ভয় পাচ্ছে রিচার্ডের রক্তক্ষরণ দেখে। রিচার্ড আরেকটা গাড়ির টায়ারে গুলি করলো। সেটা উল্টে গেল ধাক্কা খেয়ে। সে আবারও সিটে বসলো, স্টিয়ারিংয়ে চাপ দিল। ঠিক তখনই অপর পাশ থেকে ছুটে এলো একটা গাড়ি। প্রচণ্ড ধাক্কা। এলিজাবেথের পাশের দরজা ছিটকে খুলে গেল। তীব্র ঝাঁকুনিতে শরীর বাইরে বেরিয়ে গেল ওর। বাতাসে উঠতে লাগলো চুল। চারপাশে যেন স্থির হয়ে গেল কয়েক মুহূর্তের জন্য। ওপাশে তাক করা বন্দুক। এলিজাবেথ চিৎকার করে উঠল। রেড। রিচার্ড চকিতে ফিরল ওর দিকে। স্টিয়ারিং ছেড়ে দিল এক ঝটকায়। বজ্রের মতো খপ করে ধরল এলিজাবেথের হাত। মুহূর্তেই একটানে টেনে এনে আশ্রয় ফেলল নিচের বুকে। গাড়ির দরজা বন্ধ করার মুহূর্তে ঠান্ডা চোখে দেখে নিল সেই মানুষটাকে, যার ধাক্কায় এলিজাবেথ মৃত্যুর কোল থেকে ফিরে এলো। রাগের শির দ্বারা টনটন করে উঠল। দুহাতে বন্দুক তুলে নিল রিচার্ড। ঠাস 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 নিমিষে বন্দুকের ঝাঁঝরায় সেই লোকটার মাথা উড়ে গেল। শরীর ঝপ করে পড়ে গেল রইল চলন্ত গাড়ির উপর। রিচার্ডের বুকের ভিতর ধুকভুক করছে। এতক্ষণের এই টান টান মুহূর্তে প্রথমবার ভয় পেয়েছে সে, কিন্তু নিজের জন্য নয়। ভয় পেয়েছে তার ভালোবাসার মানুষটার জন্য। এলিজাবেথকে আর সিটে বসিয়ে রাখলো না সে, নিজের কোলে তুলে নিল। এক হাতে শক্ত করে কোমর চেপে ধরল, আর এক হাতে স্টিয়ারিং চাপ দিল। এগিয়ে আসা গাড়িগুলোকে তোয়াক্কা না করে একটা একটা করে উল্টে দিতে থাকলো। পেছনে পড়ে থাকলো বিধ্বস্ত ধ্বংসাবশেষের সারি। আগুনের শিখায় উজ্জ্বল হয়ে উঠল রাত। এখন আর ওদের থামানোর কেউ নেই। হঠাৎ কিছু মনে পড়তেই রিচার্ড দ্রুত ফোন গাড়ির ব্লুটুথে কানেক্ট করলো। স্ক্রিনে কল কানেক্টরে সিগন্যাল আসতে ওপাশ থেকে ন্যাশর উত্তেজিত কণ্ঠ ভেসে এলো। বস, আপনি ঠিক আছেন? ম্যাম, শি ইজ ওকে। রিচার্ডের কণ্ঠ তাদের থেকে অস্থির শোনালো। আমি থাকতে ওর কি হবে? ড্যামেট, তোমরা কোথায়? আর ইউ গাইজ ওকে? লুকাস বিরক্ত গলায় বলল। স্লারা আমাদের কৌশলে জ্যামে ফাঁসিয়ে দিয়েছে। চারদিক থেকে গাড়ি ব্লক, নড়ার জায়গাও নেই। রিচার্ডের কাঁধের ক্ষত থেকে রক্ত গড়িয়ে পড়ছে। ব্যথায় শরীর আস্তে আস্তে অসাড় হয়ে আসছে। তবুও সে সেসব আমলে না নিয়ে এলিজাবেথের মাথায় ঠোঁট ছোয়ালো, ভেতরে আতঙ্ক খানিকটা কমানোর জন্য। একটু আগের কয়েক সেকেন্ডের কথা মনে হলে এখনো বুকে তীব্র চাপ অনুভূত হয়। ড্র্যাগন ট্রিমে অ্যালার্ট পাঠিয়েছো? নেশো নাক কুচকালো। লুকাস ব্যাকসিট থেকে অস্ত্র বের করতে করতে বলল। উফ বস, আপনিও না। কয়েকটা চুনোপুটির জন্য লোক ডাকতে হবে। এবার নিজ পায়ে মাঠে নামছি। আমাদের নিয়ে চিন্তা করবেন না। আপনার জন্য প্ল্যান 3 রেডি। রিচার্ড সামান্য হেসে উঠল। সাব্বাস আমার বাঘের বাচ্চারা। নেশো হাসতে হাসতে বলল। ব্রেক আলেক বস, আপনার বিয়েতে থাকতে পারবো না, কিন্তু দোয়ার কমতি থাকবে না। ঠিক তখনই ওপাশ থেকে দরজা ভাঙার শব্দ ভেসে এলো। লুকাসের একটা লাথি যথেষ্ট ছিল। রিচার্ড লম্বা শ্বাস টেনে বলল। লোকা লিসেন, বি কেয়ারফুল মাই বয়েজ। আমি তোমাদের হারাতে চাই না। আজ রাতে একসাথে পার্টি হবে বস। ওপাশ থেকে দুজনেই গাড়ি থেকে বেরিয়ে গেল। তাদের অস্ত্র তাক করে শিকার বেছে নিল তৎক্ষণাৎ। পরক্ষণে ভেসে এলো গুলির শব্দ। রিচার্ড ফোন কেটে দিল। এলিজাবেথ এখনো শক্ত করে ধরে রেখেছে তার কাঁধ। রিচার্ড এক চিলতে হাসল। আজ রাত শেষ হওয়ার আগে ওদের দুনিয়া কেঁপে উঠবে। এলিজাবেথ ছুটবার জন্য মোস্টামুস্ত্রি শুরু করলো। মোস্টামুস্ত্রিতে রিচার্ডের শরীর ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছিল। ওর প্রতিটি ছটফটানি যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ছিল শিরায় শিরায়। রিচার্ড অনবরত শুকনো ঢোক গিলছিল নিজের নিয়ন্ত্রণ ধরে রাখতে, আপ্রাণ চেষ্টা চালিয়ে। বেগ হারিয়ে যখন সে ধীরগতিতে এলিজাবেথের ঠোঁটের দিকে এগোলো, এলিজাবেথ মুখ সরিয়ে নিল। ঘৃণা মিশ্রিত কণ্ঠে বলে উঠল। ছবেন না আমায়। রিচার্ড এক ভুরু উঁচিয়ে তাকালো। ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি টানলো। ফিসফিস করে বলল। ছুবো না, না, একটু না।
এলিজাবেথ এবার মাথা নুয়ে ফেলল, ঠোঁট শক্ত করে চেপে বলল, না কোথাও না? না। রিচার্ড ঠোঁট কামড়ে হাসল, ওর কোমরে পেঁচানো হাত বাঁকিয়ে উদরে আরো শক্ত করে আঁকড়ে ধরল। তারপর ধীর গতিতে কাপড়ের ফাঁক গলে সরে গেল উন্মুক্ত উষ্ণতায়। এলিজাবেথের পায়ের তলানি শিরশির করে উঠল। শক্ত হাতটা ওর অন্তর্বেদী প্রদেশে আঁকাবাঁকা ভঙ্গিমায় বিচারণ করল কিছুক্ষণ। অতঃপর রিচার্ড ওর রক্তার্জিত কানের লতির কাছে মুখ এনে ফিসফিস করে বলল, আমি ওখানে পৌঁছেছি বলেই কিন্তু ও এখানে এসেছিল। তারপরই দাঁতে দাঁত চেপে হাতের অভিমুখ বদল করলো রিচার্ড। সাথে সাথে এলিজাবেথ সন্তুষ্ট হয়ে কেঁপে উঠে রিচার্ডের গলা খামচে ধরল। নিঃশ্বাস ভারী এলোমেলো, বুকের গভীর থেকে উঠে আসছে হাহাকার, যেন দমবন্ধ এক ঘরের ভেতরে আটকে আছে চিৎকার। শরীর জুড়ে ভয়ার্থ ঘাম, তার সাথে চুয়ে পড়ছে উষ্ণ রক্ত। এলিজাবেথ ছুটছে, প্রাণপণে ছুটছে। অন্ধকার জঙ্গলের এবড়োথেবড়ো পথ, ভেজা মাটির উপর পড়ে থাকছে তার পায়ের অস্পষ্ট চিহ্ন, ধোঁয়াটে সাক্ষী হয়ে। শরীরে লেগে থাকা বেল্টের আঘাত এখনো দগদগে, প্রতিটি নড়াচড়ায় যন্ত্রণার সুতোর মতো টান দিচ্ছে, কিন্তু থামা চলবে না, থামলেই শেষ। চারপাশে গাছের ছায়া, কালো রাতের মধ্যে আরো কালো। পাতার ফাঁকে ফাঁকে কোথাও কোথাও চাঁদের ফ্যাকাশে আলো, কিন্তু আশ্রয় নাই, যেন শীতল দৃষ্টিতে তাকিয়ে থাকা কোনো নিষ্প্রাণ দর্শক। মস্তিষ্ক, নিউরন, শ্রবণ ইন্দ্রিয় ঝাঁঝরা করে দিচ্ছে সেই কথাগুলো। পালা এলিজাবেথ, পালা। আজকে যদি তুই পালাতে পারিস তবে তোর মুক্তি এই নরক থেকে চিরদিনের জন্য। আর যদি আমি ধরতে পারি, তোর রক্ত চুষে খাবে বন্দিত্ব। শরীর শিউরে ওঠে, কানের মধ্যে রিচার্ডের কণ্ঠস্বর এখনো বাজছে। ঠিক পেছন থেকে বলা কথা মনে হয় যেন ছায়ার মতো এখনো লেগে আছে ওর সাথে। আতঙ্কের ঝড় বুকের মধ্যে তাণ্ডব চালাচ্ছে। পালাতে হবে, যে করেই হোক পালাতে হবে। ধ্বংস, পাপ, বিভীষিকার এই অক্তহীন মরিচিকা থেকে বেরিয়ে আসতেই হবে। হঠাৎ সেই ভয়াল কণ্ঠস্বর, পালা এলিজাবেথ পালা। আজ যদি পিছনে তাকাস, রাজার লৌহ মুষ্টি তোর গলা চেপে ধ্বংস করে দেবে। যদি পালাতে পারিস তো বাঁচবি, মুক্তি পাবি এই অভিশপ্ত রাজার কাছ থেকে। এলিজাবেথের শরীর ঝাঁকুনি খেল, শব্দ যেন কোথাও নেই অথচ আছে। অরণ্যের নিস্তব্ধতায় কেবল তার তীব্র শ্বাসের প্রতিধ্বনি। ঘাড় ঘুরিয়ে তাকালো, এদিক ওদিক কেউ নেই। তাহলে কোথা থেকে আসছে এই ভয়াল সব কথাগুলো? আজ পেছনে তাকালেই ঘটবে তোমার সর্বনাশ। এলিজাবেথের বুক চির উঠল, ফুফিয়ে কান্না। হাতের আঙুলগুলো জড়সড়, শরীর ঠান্ডা হয়ে আসছে, কিন্তু সেই সময় নেই। ভয় তাকে থামতে দেবে না। আবার দৌড় দিল সে। রক্তাক্ত পা পেছনে ফেলে আসা অতীতের সাক্ষী রেখে ছুটে চলল গভীর, আরো গভীর অন্ধকারে। ঝোপঝাড়ের কাঁটায় লেগে এলিজাবেথের কাঁধের অংশের কাপড় ছিঁড়ে যায়। ক্ষতস্থান থেকে গাঢ় লাল ফোঁটা ফোঁটা রক্ত ছুঁয়ে পড়ছে। ও ব্যথা টের পাচ্ছে, কিন্তু অনুভব করার সময় নেই। সামনে একটা রাস্তা দেখা যাচ্ছে, আশার আলো। গতি বাড়িয়ে ছুটে যেতে লাগলো, কিন্তু ঠিক তখনই পেছন থেকে শক্ত একজোড়া হাত কোমর পেঁচিয়ে ধরল। বুকের ভেতর শূন্যতা গেয়ে উঠল, শরীরটা মুহূর্তের জন্য জমে গেল। নিঃশ্বাস আটকে আসে এলিজাবেথের। কারো গরম নিঃশ্বাস ওর গলার কাছে লাগছে। কেউ একজন কানের ঠিক পাশে ফিস ফিস করে বলল সেই চিরা পরিচিত ভারী কিশোরে, I will do anything to find you, my love. Nothing can stop me because you are mine and I take what's mine. You are my everything, Jan. শরীর শিউরে উঠল এলিজাবেথ। ভয়, আতঙ্ক আর এক অজানা অনুভূতির একযোগে বিস্ফোরণ ঘটল এর মধ্যে। হুড়মুড়িয়ে কেঁদে ফুটল। একটা পরিচিত ছোঁয়া ওর উন্মুক্ত কাঁধ স্কার্ফ দিয়ে ঢেকে দিল। অতঃপর এলিজাবেথ অবাক হয়ে তাকানোর আগে সেই অস্তিত্ব আবারও আধারে মিলিয়ে গেল। এই মুহূর্তের জন্য এলিজাবেথ সেখানে স্থবির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর এক ধ্বংসস্তূপের মতো ঠুকরে কেঁদে উঠল, কিন্তু থামার সময় নেই। সে ছুটে গেল রাস্তায়, কিন্তু শূন্যতা, কোনো গাড়ি নেই, কেউ নেই। এলিজাবেথ দিশেহারা হয়ে চারপাশে তাকালো। চারদিক নিঃশব্দ, অন্ধকারে ঢাকা। ঠিক তখনই ওর চোখ পড়ল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক বিশাল পরিত্যক্ত বিল্ডিং এর দিকে। এক মুহূর্ত ভাবল না, ছুটে গেল সেদিকে। পুরো ভবন জুড়ে একটিও কক্ষ নেই। দেয়ালগুলো দীর্ঘ, নির্জন, অথচ কোথাও প্রবেশের পথ নেই। এলিজাবেথ দিশেহারা হয়ে ছুটল ছাদের দিকে, কিন্তু ভাগ্যের নিষ্ঠুরতম পরিহাস, ছাদেও কোনো দরজা নেই। এলিজাবেথ উন্মত্তের মতো এদিক ওদিক তাকালো। বাতাসে হালকা শিরশির শব্দ। রাতের আধারে সময় স্তব্ধ হয়ে আছে। হঠাৎ পেছন থেকে ভারী পায়ের শব্দ কানে এলো। সেই শব্দে হৃৎপিণ্ড যেন এক মুহূর্ত থমকে গেল। এলিজাবেথ দ্রুত ছুটে গেল রেলিংয়ের কিনারে। ধীরে ধীরে ছায়ার আড়াল থেকে বেরিয়ে এলো রিচার্ড। চোখে মুখে হিংস্র শীতলতা, ধারালো জলে জমাট বাঁধা ক্রোধ। বাতাসের ভারী কোট উঠছে। এলিজাবেথ উঠে দাঁড়ালো রেলিং এর ওপর। একদম কাছে আসবে না, হ্যাঁ কদম এগোলি আমি ছাপ দিব। রিচার্ডের মুখে সামান্যতম উদ্বেগের রেখা নেই। ঠোঁটের কোণে নিষ্ঠুর এক বাঁকা হাসি। ধীর পেয়ে এগিয়ে যায় সে। এলিজাবেথের আর ভয় লাগলো না। মৃত্যু, যে এতদিন অজানা আশঙ্কা হয়েছিল, এখন এটাই একমাত্র মুক্তির পথ। চোখ বন্ধ করল সে। হৃদয়ের গভীরে সর্বশেষ শ্বাস নিল, তারপর ঝাঁপ দিল শূন্যে। মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে কালেমা পাঠ করে নেয় সে। তবে মৃত্যু তাকে গ্রহণের আগে এক অপ্রত্যাশিত শক্তি ওর হাত চেপে ধরল। এলিজাবেথ তাকালো ওপরে। রিচার্ড রেলিংয়ের ওপর ঝুঁকে ওর হাত শক্ত করে ধরে রেখেছে।
বিশ্বাস কর, এই নরপিচাসেরও কষ্ট হয়, না হয় সত্যি তোর আদার ছেড়ে দিতাম। এক ঝটকায় তুলে আনলো ওকে। মুহূর্তের ধাক্কায় এলিজাবেথ ওর বুকের মধ্যে পড়ে গেল। সাথে সাথে রিচার্ডের বুকে ঢলে পড়ল এলিজাবেথ।